ভিডিও শুরুতেই তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে দিনের বেলা শ্যুট করার কারণে আশপাশ থেকে অনেক নয়েজ আসবে, আজব আজব সাউন্ড হয়তো শুনতে পাবো মাঝখানে, কিন্তু তারপরেও আমি ভয়েস যথেষ্ট লাউড রাখার চেষ্টা করছি। আমরা খেয়াল করবো আজকের ভিডিওটা শুরু হচ্ছে অ্যাডমিশন সিরিজের ফিজিক্সের ভেক্টরস পার্ট 2 নিয়ে কথা বলবো, তোমাদের ফেভারিট চ্যানেল আমরা ফিজিক্স অ্যান্ড ম্যাথে। আমি সামিল আলী মৃদুল, পুরো ভিডিও জুড়ে তোমাদের সাথে আছি। পার্ট 1-এ আমরা কিন্তু অনেকখানি বেসিক ক্লিয়ার করে ফেলছিলাম। এবার হচ্ছে আমরা দেখব যে দুইয়ের অধিক লব্ধি থাকলে কি হয়। দুইয়ের অধিক যদি তোমার কাছে বল থাকে তাহলে হচ্ছে দুইয়ের অধিক বল বা হচ্ছে দুইয়ের অধিক যদি ভেক্টর থাকে তাহলে সেটার জন্য আমরা কীভাবে লব্ধি নির্ণয় করি সেটা। তো প্রথমে একটা কোশ্চেন তুলে ফেলি। তোমাদেরকে আগে বলা হয়েছে যে আমরা কিন্তু কনসেপ্ট বুকটা পুরোপুরিভাবে সলভ করতেছি, ডিসকাশন পার্টটা। প্র্যাকটিস প্রবলেমগুলো তোমাদেরকে দেখানো হবে না, ওগুলো নিজ দায়িত্ব করতে হবে। প্রথমত তোমার যে এখানে হচ্ছে মূল বিন্দু ধরে নাও। তোমাকে প্রথমে এইদিকে একটা বল দেওয়া হয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে 10 নিউটন। নিউটন এককে দেওয়া হয়েছে, তো এটাকে 10ই রাখলাম, শুধু মানগুলো নিয়ে কাজ করলে হবে, একক তো তোমরা বোঝোই। তার পরবর্তীতে এটার সাথে হচ্ছে 30 ডিগ্রি কোণ করে এখানে আরেকটা বল আছে, এটা হচ্ছে 10 নিউটন। এই কোণটা কত বললাম? 30 ডিগ্রি, তাই তো? আচ্ছা, তারপরে কি হলো? তারপরে এখানে আরো একটা বল আছে 20 নিউটন, সেটা এইদিকে একটা বল আছে 20 নিউটন। এই 20 নিউটন বলটা এইখানে যেই এইটার যে বর্ধিত অংশ এর সাথে কত কোণ করে থাকে? 45 ডিগ্রি। আর সর্বশেষে এইখানে সোজাসুজি ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস যে বলটা দেওয়া আছে সেটাকে বলতেছে এটা হচ্ছে 15 নিউটন। 15 নিউটন। আমি আরেকবার চেক করে নিই, কোশ্চেন যদি ভুল তুলে ফেলো তাহলে কিন্তু ঝামেলায় পড়বা। হ্যাঁ, 10 নিউটন, 20 আর হচ্ছে 15, এটাই। এখন এই চারটা বলের নাম দেওয়া হয়েছে। এটাকে বলা হয়েছে P1, এটাকে বলতেছে P2, এটাকে বলতেছে P3, আর এটাকে বলতেছে P4। এই P1, P2 এবং P4 এদের হচ্ছে লব্ধি নির্ণয় করে দেখাতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি কিভাবে? আমার প্রশ্ন চাওয়া হয়েছে P1 ভেক্টর, P2 ভেক্টর প্লাস হচ্ছে P3 ভেক্টর প্লাস P4 ভেক্টর। তোমরা কিন্তু এটা জানো অলরেডি। কিভাবে আমরা লব্ধি বের করব? আমরা ধরে নিচ্ছি একটা কাল্পনিক লব্ধি, সেটার লব্ধিটার মান ধরে নিচ্ছি হচ্ছে R। তাহলে সেই কাল্পনিক লব্ধিটা ধরো হচ্ছে এইখানে আছে, ধরে নিচ্ছি কাল্পনিক লব্ধি এখানে তৈরি হবে, তার নাম দিলাম হচ্ছে আমরা R। এই R এই R যে লব্ধিটা আছে সেটা হচ্ছে এখানে যে কোণ তৈরি করছে সেই কোণটাকে বলতেছি আমরা থিটা। তাহলে এই থিটা হচ্ছে এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এখানে একটা অক্ষ তোমাকে কল্পনা করে নিতে হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করে আছে বললাম? থিটা কোণ ধরে নিছি। তাহলে যে লব্ধিটা আমরা পাইছি সেই লব্ধিটার জন্য আর cos থিটা সমান কি লেখা যাবে? লব্ধির আনুভূমিক উপাংশ আর cos থিটা সমান হচ্ছে এই প্রত্যেকটা যে চারজন বল আছে সেই চারটা বলের প্রত্যেকের আনুভূমিক উপাংশের যোগফলের সমান। তাহলে P1 এর আনুভূমিক উপাংশ কত? 10। আর যেহেতু এটা আনুভূমিকের সাথেই আসে ওর জন্য হচ্ছে cos 0 ডিগ্রি, 10 cos 0 ডিগ্রি, তাই তো? 10 cos 0 ডিগ্রি, সরি 0 কি লিখলাম, 10 cos 0 ডিগ্রি। তারপরে আমরা দেখব হচ্ছে P2 হচ্ছে আনুভূমিকের দিকে উৎপন্ন কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে P2 এর জন্য 10 cos 30 ডিগ্রি। তারপরে এইখানে যে কোণটা আছে সেটা কত? 45। এটা যদি 45 হয় এই পাশে, এই দিক থেকে যদি কোণটা তুমি মেজার করো কত পাবা? 180 - 45। 180 - 45 মানে হচ্ছে P3 এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এইখানে যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে 135। তাহলে পাশে আমরা হচ্ছে P3 এর জন্য লিখলাম 20 cos 135। তারপরে লাস্টে যেটা আছে 15 কত ডিগ্রি কোণে আছে? 270 ডিগ্রি কোণে আছে। এটা ঘুরায় পাওয়া যায় হচ্ছে 270 ডিগ্রি। তাহলে 270 ডিগ্রি ঘুরায় আমি পাবো হচ্ছে 15 cos 270 ডিগ্রিস। আচ্ছা, এটাকে সিম্পলিফাই এখনই করে ফেলি। এটাকে সিম্পলিফাই করে যেটা পাওয়া যাবে সেটার মান লিখে ফেলবো আমরা। প্রথমটা 10 থাকবে, এটার মান আসবে 10। তারপরে আসবে 10 cos 30 প্লাস 20 cos 135, আর লাস্টেরটা হবে 0। তাহলে এটা আমি পাচ্ছি হচ্ছে 4.518 এত। হ্যাঁ, এটা নিউটন এককে আসবে, এটা লিখলাম না আর, এমনই থাকুক, অ্যান্সারের কাছাকাছি যাচ্ছে আমরা, সমস্যা নেই। তারপরে আমরা দেখলাম হচ্ছে আনুভূমিক উপাংশ নিয়েছি। এই আর এর এখন যদি উলম্ব উপাংশ নেই তাহলে আর এর উলম্ব উপাংশ হবে অন্য সবগুলো বলের উলম্ব উপাংশের যোগফলের সমান। তাহলে অন্য সবগুলো বল, প্রথমত 10 এর জন্য 10 এর উলম্ব উপাংশ 0 হয়, এটা তোমাদের বুঝতে হবে। 10 এর উলম্ব উপাংশ যে 0 আসবে 10 cos 90, কারণ
90 ডিগ্রি বরাবর যে কোনো কিছুর উপাংশ হয় 0 ডিগ্রি। এটা নদী নৌকাতে আর বেশি কাজে লাগবে। 90 ডিগ্রি বরাবর কোনো কিছুর উপাংশ অবশ্যই 0 হবে, কারণ cos 90 আসে, cos 90 ভ্যালু 0। তারপরে এটার জন্য আসবে তোমার cos 90, আমরা cos 90 এর হিসাব তো তোমরা বোঝো না, তোমরা জানো হচ্ছে sin 0 ডিগ্রি হিসাবে 10 sin 0 ডিগ্রি, তাই তো? তারপরে P2 এর জন্য একই জিনিস, এগুলাকে হচ্ছে সাইন দিয়ে লেখা, 10 sin 30 ডিগ্রি, তারপরে 20 sin 135, তারপরে হচ্ছে 15 sin 270 ডিগ্রিজ। আচ্ছা, এবার হচ্ছে আমি এটাকে ক্যালকুলেট করে কি পাচ্ছি, প্রথমত এইটার মান 0 আসে, তারপরে sin 30 এটার মান হচ্ছে আসে 5, তারপরে 20 ইন্টু sin 135 প্লাস 15 ইন্টু sin 270 ডিগ্রিজ আসতেছে হচ্ছে 4.142। এরপরের হিসাব তোমরা নিজেরাই জানো যে কি করতে হবে, এই দুইজন এইটার স্কোয়ার এবং এইটার স্কোয়ার করলে যেটা পাওয়া যাবে সেটা নিয়ে আমি কাজ করলে হবে হচ্ছে কত, এখানে থাকে হচ্ছে সাইন স্কোয়ার থিটা আর এখানে হচ্ছে কস স্কোয়ার থিটা, তারপরে এই দুইটার স্কোয়ার টার্মস 4.518 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4.142 হোল স্কোয়ার, এটা করে যেটা পাওয়া যায় 4.518 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4.142 হোল স্কোয়ার সমান 6.13 কাছাকাছি এরকম একটা মান। এটা হচ্ছে কি আসলো, ম্যাথটা হয়েছে নাকি দেখে নিই আমরা, কই গেল স্যার 6 আর এর ভ্যালু, হ্যাঁ ঠিক আছে, ম্যাথ হয়েছে আমাদের এই পর্যন্ত, ঠিক আছে। তারপরে আমাকে হচ্ছে এখানে আর এর ভ্যালু আমরা পেয়ে গেছি, তাহলে কত 6.13। এরপরে আমাকে নির্ণয় করতে হবে থিটার পরিমাণ। থিটা কি দিয়ে করবো, এই দুইজনের অনুপাত বের করলেই হয়ে যাবে না? হ্যাঁ, এই দুইজনের অনুপাত বের করলেই হবে। আমরা কই লিখি, আচ্ছা উপরেরটা মুছে দিই, এই অংশটা মুছে দিলে এইটা ছিল আমার জন্য আর cos থিটা। তাহলে tan থিটা সমান যেটা পাবো, tan থিটা সমান আসবে এইটা ভাগ হচ্ছে এইটা, আমার এইটা ভাগ হচ্ছে এইটা, তাহলে tan থিটা সমান আসবে আমার জন্য 4.142 বাই হচ্ছে 4.1518। তাহলে থিটা এখান থেকে পাওয়া যায়, এখান থেকে থিটা পাচ্ছি হচ্ছে আমরা tan ইনভার্স করে, tan ইনভার্স 4.142 ভাগ 4.518, 42.5 ডিগ্রি অলমোস্ট এটা। তাহলে আমরা যে এট দ্য এন্ড অফ দ্য ডে যে রেজাল্ট দুটা পাইছি সেটা কি কি, সেটা হচ্ছে আর এর ভ্যালু 6.13 নিউটনস আর থিটা সমান পাইছি হচ্ছে 42.5। 42.5 কার সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। কথা হচ্ছে যে এই জিনিস এইভাবে যে করতে হয় এটা তো তোমরা আগেও জানতা, নতুন কিছু না, কিন্তু এই পুরো কাজটাই ক্যালকুলেটরে করা যায়। কিভাবে করতে হয় সেটার জন্য তোমাকে প্রথমত এগুলোর কোনটার মান এবং অ্যাঙ্গেল, এটা হচ্ছে তোমার ওই যে কি বলে আমরা যেটা শিখছিলাম পোলার আকারে এই জিনিসটাকে আগে লিখে নিতে হবে। পোলার আকারে যদি তুমি প্রত্যেকটা বলকে প্রকাশ করো তাহলে কি হয় একটু দেখো তো। অ্যান্সার আমার এটা থাকুক এইভাবে। P1 কে তুমি পোলার আকারে কি লিখতে পারো, যেহেতু আমরা P1 P2 P3 আর P4 যোগ করতেছিলাম, তাহলে P1 এটার পোলার আকৃতি কি 10, পোলার আকৃতি হচ্ছে 10, আর ওর সাথে কোণ আছে কত করে, ওর কোণটা পাশে এইভাবে লেখার অভ্যাস করো, অভ্যাস না আসলে শর্টকাটের জন্য এটা 10 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যত কোণ, প্লাস এখানে কত আছে 10 অ্যাঙ্গেল কত 30 ডিগ্রি, তারপরে কি আছে আমার জন্য 20 জন্য অ্যাঙ্গেল কত 135, তারপরে আছে হচ্ছে আমার জন্য 15, ওর জন্য অ্যাঙ্গেল কত 270। এটার যোগফলই কত হবে আমার জন্য অ্যান্সারটা না। এটাকে এখন পোলার আকারে আছে, এখন এই পোলার আকৃতিতে কিভাবে যোগ করা যায় সেটা হচ্ছে আমরা দেবো ক্যালকুলেটরে। সেটার জন্য হচ্ছে ক্যালকুলেটরটাই দেখাই, যাদের হচ্ছে বেশিরভাগ তোমরা এটা ইউজ করো, 991 ইউজ করো, এটা অনেকটা একই রকম কাছাকাছি, সমস্যা নেই। আমরা দেখব প্রথমত, দেখো এই হচ্ছে তোমাদের ক্যালকুলেটরের প্রথমে যে কাজটা করে নিতে হবে তোমাকে, প্রথমত ওকে ক্লিয়ার করে নাও, ক্লিয়ার করা তো সবাই পারি হোক। তারপরে যে কাজটা করতে হবে, ওকে হচ্ছে কমপ্লেক্স মোডে নিয়ে যেতে হবে। প্রথমে এই যে মোড বাটনে চাপার পরে আমি এখানে দেখতেছি কমপ্লেক্স আছে 2-এ চাপলাম, এই যে এখানে দেখা যাচ্ছে এটা কমপ্লেক্স হয়ে গেছে। তারপরে আমি যে কাজ করব, যে জিনিসটা আমার মানগুলো যেটা পাইছি সেটাই লিখতে হবে। P1 সমান আমার ছিল 10
10 লিখলাম। কোণ লিখতে হবে, কোণের জন্য দেখো এখানে একটা সাইন আছে এই এর উপরে, এই সাইনটা ব্যবহার করবো আমরা শিফট দিয়ে। তারপরে দেখো 10 কোণ 0 ডিগ্রি চলে আসছে। তারপরে আসবে 10, তারপরে আমার কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। তারপরের যে জিনিসটা সেটা হচ্ছে কত, 20। তারপরে কোণ চিহ্ন দিলাম 135। তারপরে আসবে 15। তারপরে কি লিখব, কোণ চিহ্ন দিব আবারও, আর 15-এর জন্য কোণ হচ্ছে 270। তাহলে এবার এই যে প্রত্যেকটা যোগ আকারে লেখা হয়েছে, যোগ করে প্রত্যেকটা লেখা হলো। এখন হচ্ছে সমান চিহ্ন দিলে, যেহেতু এটা একটা নর্মাল যোগ ছিল, সমান চিহ্ন দিলে আমার জন্য অ্যান্সার চলে আসার কথা। আসলেও তাই হবে, সমান চিহ্ন চাপতেছি। সমান চিহ্ন চাপার পরে যে অ্যান্সারটা আসলো দেখো, অ্যান্সার দিচ্ছে আমাকে 4.518। 4.518 কোথায় জানে পাইছিলাম আমি, 4.518 ছিল আমার আর কস থিটার ভ্যালু। তারপরে এইখানে দেখো আরও একটা কমপ্লেক্স টার্ম আছে। এটা থাকার অর্থ হচ্ছে তোমাকে এখন যেই জিনিসটা ও অ্যান্সারে দিছে সেটা হচ্ছে একটা জটিল সংখ্যা। তুমি যদি কমপ্লেক্স মোডের এইখানে চলে আসো, এইরকম অ্যান্সার বের হওয়ার পরে যেখানে তোমাকে একটা জটিল সংখ্যা হিসেবে ম্যাথটা দিছে, দেখো এখানে জটিল সংখ্যা আই যেহেতু আছে, এটা একটা জটিল সংখ্যা বোঝা যাচ্ছে। এরপরে তুমি যে কাজটা করবা এই অবস্থাতেই আছে, তুমি হচ্ছে এইখানে দেখো কমপ্লেক্স মোডের জন্য বিভিন্ন অপশন পাবা। এই যে 2-এর উপরে তুমি কি করবা, শিফটের পরে শিফট চাপবা, তারপরে কমপ্লেক্স মোডের এই 2-এ চাপ দিবা। 2-এ চাপ দিলে দেখা যাচ্ছে তোমাকে বিভিন্নভাবে বলতেছে এটার আর্গুমেন্ট, কনজুগেট নাকি হচ্ছে a প্লাস বি আই। এই যে a প্লাস বি আই ওটা এই ফর্মে তোমাকে কিন্তু এখন দিয়ে রাখছে। তোমার অ্যান্সার লাগবে হচ্ছে কি, আর ইন্টু থিটা আকারে। তুমি হচ্ছে রেজাল্ট চাও এবং হচ্ছে কত ডিগ্রি কোণ চাচ্ছে সেটা চাও। তাহলে 3-তে নর্মালি এই অবস্থায় 3-তে চাপলেই অ্যান্সার কি 3-তে কনভার্ট করবো সেটা জিজ্ঞেস করছে। তুমি হচ্ছে সমান চিহ্ন চাপলা, দেখো একটু টাইম নিচ্ছে, তোমার অ্যান্সার চলে আসছে। আমরা যেটা বের করছি 6.129 মানে হচ্ছে 6.13। আর তারপরে হচ্ছে এই যে অ্যাঙ্গেল চিহ্ন, অ্যাঙ্গেল চিহ্ন থেকে বোঝা যাচ্ছে অ্যাঙ্গেলটা কত, 42.514। বুঝলাম ব্যাপারটা। এভাবে হচ্ছে কমপ্লেক্স মোডে নিয়ে যেয়ে তুমি ম্যাথটা সলভ করতে পারো। যদি ভিডিওটা মানে শর্টকাটে যদি না বোঝো, এই অংশটা আবার দেখো, তাহলে বুঝে যাবে। আমারই কঠিন কিছু না, খুব সহজ হিসাব। ক্যালকুলেটরে এরকম করে যে কোনো, তোমার যদি অনেকগুলো বল দিয়ে থাকে তুমি অনেকগুলো বলের জন্য বের করতে পারো। তোমাকে যদি 2টা বল দিয়ে দেয়, 2টার জন্য তো ব্যাপারটা আরও ইজি। শুধুমাত্র এইভাবে লিখলেই হয়েছে, লেখার পরে সমান চিহ্ন চাপা, অ্যান্সার চলে আসবে। অ্যান্সার দিবে তোমাকে প্রথমে হচ্ছে এইভাবে a প্লাস বি আয়োটা হিসেবে। পরবার তোমাকে কি করতে হবে, a প্লাস বি আয়োটাকে চেঞ্জ করে নিতে হবে কোথায়, ওই কমপ্লেক্সের তো যে 2-এ যে অপশনটা ছিল শিফট 2, তারপর ওইখানে কমপ্লেক্সের 3 নম্বর অপশনে দেখা যাচ্ছিল যে এখানে আর অ্যাঙ্গেল থিটা এইভাবে হচ্ছে প্রকাশ করার অপশনটা আছে। এইভাবে প্রকাশ করে নিবা, তোমার জন্য অ্যান্সার চলে আসবে। এটা এমসিকিউ এর জন্য, অথবা হচ্ছে তোমার কোশ্চেন অ্যান্সার ঠিক হয়েছে কিনা সেটা চেকিং এর জন্য তোমরা ব্যবহার করতে পারো। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে নদী নৌকার অঙ্ক। চলো সেই কনসেপ্টটা শুরু করা যায়। তো নদী নৌকার অঙ্কগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে নদী নৌকার যখনই কোনো অঙ্ক দেয় হচ্ছে নির্দিষ্ট কিছু অঙ্কের বাইরে কোনো ম্যাথ ওদের কাছে থাকে না। তো সেই জন্য সেগুলো সলভ করা খুব ইজি। আর এই সহজ জিনিস হঠাৎ করে চলে আসতে পারে, এবং আসলে যদি আমরা না পারি সেটা আমাদের জন্য একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। তো সেই কারণেই আমরা কি শুরু করব, প্রথমে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে নদী নৌকার, আমরা কোশ্চেন দেখবো, কোশ্চেনের সাথে কি কি আমার কনসেপ্ট আনতে হয় সেই জিনিসগুলো আমি ক্রমান্বয়ে দেখাতে থাকবো। আচ্ছা, প্রথমত বলছে যে প্রতি ঘন্টায় 1800 মিটার পার সেকেন্ড বেগে, 1800 মিটার পার আওয়ার বেগে হচ্ছে 240 মিটার প্রশস্ত একটা নদী। একটু ডায়াগ্রামটা আঁকি। নদী নৌকার অঙ্কের জন্য সবার আগে যে কাজটা করতে হয়, এই বরাবর এই নদী আর এখানে এই দুইটা দাগ দিয়ে নিতে হয়। এটা নদীর এই পাড়ার ওপার বোঝাচ্ছি আমরা। তারপরে বলতেছে যে প্রতি ঘন্টায় যে স্রোতের বেগ দেওয়া আছে নাকি, হ্যাঁ নৌকার এখানে হচ্ছে এটা স্রোতের বেগ, তাই তো। আর এটা হচ্ছে প্রশস্ত, এটা হচ্ছে নদীর প্রশস্ত, আর এটা হচ্ছে স্রোতের বেগ দেওয়া আছে আমাকে, প্রবাহিত হচ্ছে প্রতি ঘন্টায়। আচ্ছা, প্রবাহিত এই ইনফরমেশনগুলো আগে লিখে নিই। প্রথমত এখানে দেখতে পাচ্ছি, এইখানে বলছে এটা 240 মিটার প্রশস্ত নদী, 240। আচ্ছা, তারপরে এখানে যে প্রতি ঘন্টায় বেগটা আছে স্রোতের বেগ, স্রোতের বেগ কোন দিকে বলো তো, স্রোতের বেগ হচ্ছে এইদিকে না, এইদিকে স্রোতের বেগ দিয়ে দিলাম। এটাকে বলতেছে ওরা কত মান দেওয়া আছে, 1800 মিটার পার আওয়ার। আচ্ছা, তারপরে 1800 একক সহ লিখি, মিটার পার আওয়ার। তারপরে এখানে আছে হচ্ছে যে নিচের দিকে প্রবাহিত হচ্ছে এবং প্রতি ঘন্টায় 3600 মিটার পার আওয়ার বেগে সাঁতারে সক্ষম একজন সাঁতারু ঠিক বিপরীত পারে পৌঁছাবে। সাঁতারুর বেগ দেওয়া আছে এবং সাঁতারু হচ্ছে কোথায় পৌঁছাতে চায়, ঠিক বিপরীত পারে। ধরো সে যাত্রা শুরু করবে হচ্ছে এই বিন্দু থেকে, যাত্রা যদি এই বিন্দু থেকে শুরু করে তাহলে তার জন্য কি করতে হবে আমাকে, এখন তার সাঁতারের বেগ মানে সাঁতারু কোন দিকে কত বেগে হচ্ছে সে যদি সাঁতার কাটে তাহলে হচ্ছে ঠিক বিপরীত বিন্দু মানে এইখানে পৌঁছাবে, সেটা আমাকে নির্ণয় করতে হবে, তাই তো। খুবই সাউন্ড পলিউশন হচ্ছে, আমি খুবই দুঃখিত তোমাদেরকে, কিন্তু ওই যে দিনের বেলা শ্যুট করা হচ্ছে যেহেতু সেই কারণে সমস্যা।
আচ্ছা, তারপরে সে হচ্ছে এই লাল বিন্দু থেকে এই লাল বিন্দু ঠিক বিপরীত পারে পৌঁছাতে চায়। তার মানে হচ্ছে তার যেই সাঁতারের বেগ এবং হচ্ছে স্রোতের বেগ, এই দুইটার লব্ধি হিসেবে আমি যেটা পাবো সেটা হচ্ছে এই বেগটা, এই লাল অংশটা হবে লব্ধি, তাই তো? এখন এই লালটাকে যদি লব্ধি হইতে হয় তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে বলো তো? এই লালটা যদি লব্ধি হয় তাহলে নিশ্চয়ই সাঁতারু কি এইদিকে কোথাও সে সাঁতার কাটা শুরু করছিল? সাঁতারু যদি এইদিকে সাঁতার কাটা শুরু করে তাহলে তার কিন্তু দুইটার, যেহেতু সামান্তরিক সূত্র অনুযায়ী আমরা জানি সন্নিহিত বাহু দ্বারা যদি দুইটা ভেক্টর সূচিত হয় তাহলে হচ্ছে লব্ধি সূচিত হবে কি দিয়ে? ওর ভিতরে কর্ণ দিয়ে। তার মানে কর্ণতের মাঝখানে কোথাও দিয়ে যাওয়ার কথা। তার মানে হচ্ছে আমার জন্য লব্ধি আসবে এইদিকে কোথাও, এরকম একটা রেখা, তাহলে এইটা না। তাহলে যদি এটা এর উপরে থাকে সরাসরি, আমি যদি ঠিক 90 ডিগ্রি বরাবর উপর দিকে সাঁতার কাটা শুরু করি তাহলে কি হবে? তাহলেও ও কিন্তু এই দুই ভেক্টরের মাঝ বরাবর কোনো বিন্দু দিয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই রেখাটা মানে সাঁতারও আসলে সাঁতার কাটা শুরু করছিল এই দিকে কোনো একটা দিকে, তার ফলে এই দুইটা বেগের লব্ধি হিসাবে এই লাল রেখাটা আমরা পাচ্ছি। এখন বোঝা যাচ্ছে যে এটা 90 ডিগ্রি থেকে বড় হবে এবং তোমার যে লব্ধিটা, যেটাকে আমরা হচ্ছে থিটা কোণ হিসেবে জানি, আলফা হচ্ছে মধ্যবর্তী কোণ আর থিটা হিসেবে আমরা ব্যবহার করি লব্ধির কোণ। তাহলে এই অংশটা কি? এটা হচ্ছে থিটা লব্ধি। এটা হচ্ছে কি, কত ডিগ্রি বলবো এটাকে? এটা হচ্ছে কি 0 ডিগ্রি, সরি 90 ডিগ্রি। এটা লেখা দরকার নেই, এই চিহ্নটা দিয়ে তো বোঝা যায় এটা 90 ডিগ্রি। আচ্ছা, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে কত বেগে যাবে হচ্ছে সেইটা এবং হচ্ছে কত টাইম লাগবে সেই জিনিসগুলো। ঠিক বিপরীত পারে পৌঁছানোর জন্য ওর দেখো তো কি করা যেতে পারে। আমার দরকার হচ্ছে বেগ। ও আচ্ছা, এটা সাঁতারুর বেগ তো দিয়ে দিচ্ছে এখানে 3600। তাহলে এই বেগটা এখানে লিখে ফেলি, এটা হচ্ছে 3600 মিটার পার আওয়ার। আচ্ছা, এই দুইটা বেগ পেয়ে গেছি আমি। এখন হচ্ছে লব্ধি হবে কত সেটা নির্ণয় করতে হবে এবং লব্ধির হচ্ছে দিক কত হবে, সে দিক তো দেওয়া আছে, মধ্যবর্তী কোণটা আমাকে নির্ণয় করতে হবে। লব্ধির জন্য তার যে কাজটা, প্রথমত আমি একটা বুদ্ধি করতে পারি কি দেখো তো। এটা যেহেতু একটা সামান্তরিকের সলভ করে আমরা পাইছি, তার মানে নিশ্চয়ই এখানে আসলে একটা সামান্তরিক তৈরি হয়েছে। মানে হচ্ছে এইখানে একটা এটা যেহেতু একটা সামান্তরিকের কর্ণ, তার মানে এইখানে কল্পিত সেই কাল্পনিক সামান্তরিকটা কি এরকম দেখতে। এই কাল্পনিক সামান্তরিকের জন্য দেখো তো এইটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই বাহু যেহেতু সমান, তাহলে এটা যদি 3600 হয় আর এটা যদি 1800 হয়, তাহলে এটা 3600, তাহলে এটাও কত হবে? 3600 হওয়ার কথা না? তার মানে এইটাও হবে কত? 3600 মিটার পার আওয়ার। এখন ঘটনা হচ্ছে ঠিক বিপরীত পারে বিন্দুতে যেতে ইচ্ছুক, ঠিক বিপরীত পারে যখন সে পৌঁছায় এইখান থেকে এইখানে, তখন সে দেখো ঠিক 90 ডিগ্রি বরাবর গেছে বা হচ্ছে একটা লম্ব দূরত্ব অতিক্রম করছে। এই ধরনের কেসে আসলে সে সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করে। এখানে যে ম্যাথটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করার কথা বলছে। তোমাকে যদি ঠিক বিপরীত বিন্দুও যদি না বলতো, যদি বলতো সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করে সলভ করো, তাহলে আমরা এটাই ব্যবহার করতাম। কেননা এটার জন্যই এই দূরত্বটা সর্বনিম্ন হয়। যদি একটু সে এদিক ওদিক হেলে তাহলে এই লাল রেখার দৈর্ঘ্যটা একটু বেড়ে যায়। লম্ব দূরত্ব হচ্ছে সর্বনিম্ন দূরত্ব হিসেবে আমরা জানি। অন্য কোনো অ্যাঙ্গেলে থাকলে সেটা হচ্ছে দূরত্বটা চেঞ্জ হয়ে যাবে, সর্বনিম্ন হবে না। তাহলে বুঝতে পারতেছি যে এখানে 90 ডিগ্রি হওয়ার ফলে এইখানে যে সমকোণী ত্রিভুজ তৈরি হইলো, এই লব্ধিটা কত হবে? এই লব্ধিটা হবে হচ্ছে, আমরা এইগুলোকে প্রকাশ করি হচ্ছে ইউ দিয়ে, এই স্রোতের বেগকে প্রকাশ করে ইউ দিয়ে 1800, আর ভি দিয়ে প্রকাশ করা হচ্ছে 3600। একটা কথা তোমাদেরকে জানাই দিই, সেটা হচ্ছে যে যদি সে কোনো কালে, যদি সে জীবনে কোনো দিন এই নদীটা পার হতে চায়, যদি সে নদী পার হতে চায়, অবশ্যই ভি কে ইউ এর থেকে বড় হইতে হবে। এটা যদি কখনো না হয়, কখনো যদি এই জিনিসটা না দেখতে পাও, তার মানে বুঝে নেবা যে ওই জীবনেও নদী পার হতে পারবে না। সে হচ্ছে যতই হচ্ছে যেদিকে যেই কোণে যাওয়া শুরু করুক, যেদিকে সে যদি ভি যদি ইউ এর থেকে বড় না হয়, স্রোতের বেগের থেকে যদি তোমার বেগ বেশি না হয়, তুমি কখনোই নদী পার হতে পারবা না। এই জিনিসটা মাথায় রাখো। তারপরে এখানে আমরা দেখলাম যে ইউ আর ভি দিয়ে প্রকাশ করলাম, আর লব্ধিটাকে প্রকাশ করা হয় ডাব্লিউ দিয়ে। লব্ধি প্রকাশ করা হয় ডাব্লিউ দিয়ে। এখানে দেখা যাচ্ছে যে এই লালটা হচ্ছে ডাব্লিউ। তাহলে এইখানে যে সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে ইউ। এখান থেকে পাচ্ছি আমরা তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটাই হচ্ছে তোমার জন্য সূত্র। সর্বনিম্ন দূরত্ব অতিক্রমের জন্য সর্বনিম্ন দূরত্বের জন্য তাহলে সূত্র কি পাইলাম আমরা? সর্বনিম্ন দূরত্বের জন্য ডাব্লিউ সমান হবে হচ্ছে √v স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অথবা √ বড় স্কোয়ার বিয়োগ ছোট স্কোয়ার, এভাবে মনে রাখতে পারো, দুইটাই কাজে লাগে। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলি যে কত বেগে দৌড়াইতে হবে তাকে। আমরা পাইছিলাম কত? 3600
স্কোয়ার বিয়োগ হচ্ছে 1800 স্কোয়ার, 3600 স্কোয়ার বিয়োগ 1800 স্কোয়ার কত আসে? এটা আসবে 3600 স্কোয়ার বিয়োগ 1800 স্কোয়ার রুট অ্যান্সার আসবে হচ্ছে 311,769 হয়েছে নাকি? হ্যাঁ, এমন কিছুই হওয়ার কথা। এটা হচ্ছে বেগ পাইছি, আমরা বলছে কোন দিকে, সে কোন দিক বরাবর সাঁতার দিবে, কত সময় লাগবে। আচ্ছা, আমরা একটা বেগ পাইছি এই জায়গায়, সেটা হচ্ছে মিটার পার আওয়ার, এই অ্যান্সার। আচ্ছা, সেই বেগটা হচ্ছে কোথাও লিখে রাখি, এটা তো বুঝলাম কাহিনী। এরপরে আমাদের দেখতে হবে যে ওই কত অ্যাঙ্গেলে বের হচ্ছে সেটা বের করবো। এই সর্বনিম্ন দূরত্বের জন্য কিন্তু আমরা কেস অ্যান্সার করতেছি, সর্বনিম্ন সময় না, সর্বনিম্ন দূরত্বের জন্য কীভাবে করতে হয়। পরের ম্যাথে আমরা হচ্ছে সর্বনিম্ন সময় দেখব। তাহলে বুঝলাম এই কাহিনী। এরপরে আমরা অ্যান্সার পাইছি, কোথায় লিখবো, এটা চিপায় কোথাও লিখে রাখতে হবে, এখানে লিখে রাখি। ডাব্লিউ সমান পাইছি 311,769 হচ্ছে কত কোণে, এই যে কোণটা তৈরি হয়েছিল সেই কোণটা যে কত সেটা একটু হিসাব করে ফেলি। কোণটা হবে হচ্ছে, দেখো তুমি কোণটা কিভাবে বের করতে পারো। আমাদের জন্য থিটা সমান আসছে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে লিখি tan 90 ডিগ্রি সমান কি হবে, আমরা যে সূত্র জানতাম, আমাদের সূত্র অনুযায়ী কি হয়, উপরে থাকে হচ্ছে ভি সাইন আলফা, নিচে থাকে ইউ প্লাস ভি কজ আলফা, তাই তো। এখন এই tan 90 এর জন্য কি, tan 90 এর হিসাব আমরা দেখছি আগের দিন, সেটা হচ্ছে 1/0, তাহলে এখানে থাকে কি ভি সাইন আলফা, আর এখানে থাকে ইউ প্লাস ভি কজ আলফা। এই লাইনটাকে সিম্পলিফাই করে কি পাওয়া যায় দেখো তো, ইউ প্লাস ভি কজ আলফা সমান হচ্ছে 0 ডিগ্রি, তার মানে আলফা বা হচ্ছে মধ্যবর্তী কোণটা হবে হচ্ছে কত, কজ ইনভার্স। এই কজ ইনভার্স এটা হবে হচ্ছে ছোট বাই বড় হিসেবে মনে রাখবা। তো ছোট বাই বড় বা হচ্ছে ইউ বাই ভি আসবে, এটাকে মনে রাখতে পারো ছোট বাই বড় হিসেবে। বড় বাই ছোট করলে কোনো মান আসলে দেখাবে না, কারণ যদি বড় বাই ছোট করো তার মানে হচ্ছে ভগ্নাংশের মান আসবে কত, 1-এর থেকে বড়, এবং কসের মান 1-এর থেকে বড় জীবনেও হয় না, আর লিমিট হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত। তার মানে এখানে অবশ্যই একটা কি বসবে, 1-এর থেকে ছোট সংখ্যা বসবে, হচ্ছে প্রকৃত ভগ্নাংশ বসবে। তাহলে সেই প্রকৃত ভগ্নাংশ বসাই দেবা, ছোট বাই বড়, তুমি হচ্ছে অ্যান্সার পেয়ে যাবে। এটার জন্য তোমার এই ম্যাথের জন্য কি আসে পার্টিকুলারলি, সেটা হচ্ছে কজ ইনভার্স 1800 বিয়োগ হচ্ছে 3600। এটা মাইনাস আছে মনে হয়, হ্যাঁ এখানে একটা মাইনাস আছে, এটা হচ্ছে ইউ মাইনাস ইউ আসে, তারপরে নিচে তলা দিয়ে ভি ভাগ হয়, তাহলে এখানে মাইনাস এত পাইলাম, তাহলে এটা হচ্ছে কত আসবে, -1/2 মানে হচ্ছে 120 ডিগ্রি কোণ। তার মানে তাকে কত কোণে বের হতে হবে, এই কোণটা আমরা পাইছি হচ্ছে 120 ডিগ্রি, এবং এটার জন্য বেগ কত, বেগ হচ্ছে এইটা। আর শেষ পর্যন্ত তোমার জন্য টাইম বের করতে হবে। টাইমের জন্য একটা ইউনিভার্সাল সূত্র আছে, টাইমের জন্য। এইটার জন্য সূত্রটা দেখবো, ইউনিভার্সাল সূত্র দুইটাই দেখবো। কোণ বের করা শিখছি, কোণের জন্য সূত্র কি দেখলাম শেষ পর্যন্ত, কোণের জন্য সূত্র হবে cos ইনভার্স মাইনাস ছোট বাই বড়। নোট করে রাখো, আবার পরে লাস্টে এই সূত্রগুলো আবার দেখাই দেবো তোমাদের। আচ্ছা, তারপরে টাইমের জন্য, টাইমের ক্ষেত্রে একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে টাইমের জন্য আমরা যে কাজটা করব, সময় ভাগ হচ্ছে কি v ইকুয়ালস s ইকুয়ালস vt, তার মানে t ইকুয়ালস s বাই v, মানে হচ্ছে সর্বনিম্ন সরণ আর হচ্ছে বেগ। এইটা মনে রাখো এভাবে, সরণ যেদিকে সরণ আমি সেই দিক বরাবর বেগ বের করব, মানে হচ্ছে সরণ যেদিকে বেগও সেই দিকে কত সেটা, মানে বেগ সেই দিকে কত সেটার জন্য কি করতে হয়, ওই দিক বরাবর যতগুলো বেগ আছে তাদের সবার উপাংশ নিতে হয়। যেমন আমরা যখন আর cos থিটা যখন বের করছিলাম আগের ম্যাথে, আর cos থিটা মানে হচ্ছে আনুভূমিকের সাথে যতগুলো উপাংশ আছে সবাইকে বের করছি। এইখানেও আমাকে হচ্ছে এই সরণের জন্য যে দিক বরাবর আমি সরণ নির্ণয় করতে চাই, সেই দিক বরাবর যতগুলো বেগ আছে সবার উপাংশ ওই দিকে কত সেটা নির্ণয় করব। তো সেটার জন্য কত বের করতে হবে দেখো। প্রথম কথা হচ্ছে, এটা যেহেতু একটা দূরত্ব বুঝাচ্ছে, ডি দিয়ে প্রকাশ করা হয়, এই নদীর পার বরাবর দূরত্বটা, এটা হচ্ছে পাড়ের দৈর্ঘ্য, কত পার না তো কি বলে এটাকে, নদীর প্রস্থ। নদীর প্রস্থ আমরা পাইছি হচ্ছে 240 আছে, থাক। আচ্ছা, এই লাল দাগ বরাবর যেহেতু সরণ হয়েছে, সেহেতু লাল দাগ বরাবর আমরা ক্যালকুলেট করতে চাই হচ্ছে কাকে, লাল দাগ বরাবর আমরা ক্যালকুলেট করতে চাই হচ্ছে বেগগুলোকে। প্রথম কথা, এই 1800-কে যদি তুমি লাল দিক বরাবর সরায় নিয়ে আসতে চাও, এই 1800 লাল দিক বরাবর যে উপাংশটা হবে সেটা কত দেখো, 1800 এই লাল দিক বরাবর উপাংশ, এটাকে আমরা নর্মালি কি হিসেবে বলতে পছন্দ করি, উলম্ব উপাংশ। যেহেতু এটা y অক্ষ বরাবর আছে, আমি হচ্ছে উলম্ব উপাংশ নিতে হবে, তাহলে এই 1800 এর উলম্ব উপাংশ নিব কত, 1800, এটা তো 1800 না, এটা তো হচ্ছে ইউ,
যেহেতু কি ছিল স্রোতের বেগ ইউ, তাহলে ইউ সাইন 0 ডিগ্রি পাচ্ছি। ইউ সাইন 0 ডিগ্রি কেন? এমনিতে এটা তো 0 ডিগ্রির সাথে আছে এক্স অক্ষের সাথে, যেহেতু আমরা ওয়াই অক্ষ বরাবর উলম্ব উপাংশ নির্ণয় করতেছি, সেজন্য ইউ সাইন 0 ডিগ্রি। আর ওর জন্য কত আসে? এটা হচ্ছে ভি, ভি আসে হচ্ছে সাইন কত বলো তো? ওর জন্য সাইন কত আসলে? এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করে আমরা কত বলছিলাম? আলফা। তার মানে হচ্ছে ইউ সাইন 0 ডিগ্রি আর ভি সাইন আলফা। এটা হচ্ছে যে কোনো কেসের জন্য সত্যি হবে। কিভাবে? কারণ হচ্ছে তুমি যখন এই ভি যদি এখানেও থাকে, তাহলেও আমরা কি মধ্যবর্তী কোণ হিসেবে কি আলফাই বলবো। এই ভি এর জন্য ভি সাইন আলফাই বের হবে। আর ইউ এ তো সবসময় স্রোতের দিক 0 ডিগ্রিতেই থাকে, তার মানে এই কোণটাও ফিক্সড, 0 ডিগ্রি কোণটা ফিক্সড। ইউ আর ভি এগুলো তো কনস্ট্যান্ট, এগুলো তো মান চেঞ্জ হবে, এগুলো তো ভ্যারিয়েবল, কিন্তু দেখা যাচ্ছে যে 0 এটা ফিক্সড এবং এই আলফা যেটা আমরা ধরে নিই সেই জিনিসটাও ফিক্সড থাকে। তাহলে এখান থেকে বলা যায় না, যেহেতু এই পুরো মানটা কত চলে আসে? 0 চলে আসে, বাদ দিয়ে দিলাম, থাকলো শুধুমাত্র তোমার জন্য ডি বাই ভি সাইন আলফা। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই টাইম শুধুমাত্র নির্ভর করে তুমি কি পরিমাণ, মানে তুমি তোমার বেগ কত, তোমার বেগ এবং তুমি কোন কোণে দৌড় দিতেছো, কোন কোণে সাঁতার কাটতেছো সেইটার উপরে। এখানে দেখো স্রোতের বেগের কোনো ভূমিকা নেই, তোমার টাইম চেঞ্জের জন্য স্রোত কোনো ভূমিকা রাখতে পারে না। তার কারণ হচ্ছে তুমি যখন আসলে নদী পার হও, তুমি যখন উপরের দিকে নদী পার হও উলম্ব বরাবর, তখন যে কোনো কিছুর উলম্ব বরাবর উপাংশ কত হয়? 0 হয়। 1800 এর উলম্ব বরাবর উপাংশ কত? 0। যে কোনো কিছু 90 ডিগ্রি বরাবর উপাংশ 0 হয়ে যায়। সেই কারণে এই 1800 যে যাচ্ছে ওই দিকে, সে আসলে কোনো ভূমিকাই রাখে না তোমাকে উপরে পাঠানোর জন্য। বুঝলাম ব্যাপারটা? তাইলে এবার কি করতে হবে? আমি এগুলোর ভিতরে মান বসাই দিই এবার সরাসরি। 240 আর আমরা কত পাইছি? ভি সাইন আলফা। ভি সাইন আলফা যদি নর্মাল সূত্র দিয়ে দেখি, ভি সাইন আলফা, তাহলে ভি সমান আমরা পাইছি হচ্ছে 3600, আর সাইন আলফা মানে হচ্ছে সাইন ইন্টু 120 ডিগ্রি, তাই তো? এটা বসায় দাও, এটা করে যেটা অ্যান্সার হবে সেটা কত দেখিনি। এটা কিন্তু টাইমের হচ্ছে একটা ইউনিভার্সাল সূত্র দেখলাম, যেটা হচ্ছে যে কোনো কেসের সত্যি হবে। আর এই কেসের জন্য আর একটা সূত্র হয়, সেটা দেখব। এটা পাচ্ছি আমরা 0.06, এটা হচ্ছে আওয়ারে পাচ্ছি অ্যান্সারটা, খেয়াল করো 698 আওয়ার্স। এটা মিনিটে আর নিলাম না আমরা, তোমরা নিয়ে নিও। আচ্ছা, এটা পাইছি অ্যান্সার আওয়ারে। এখন আমি যে কাজটা করতে চাই, যে এটা হচ্ছে ইউনিভার্সাল সূত্রটা দেখলাম, যে আমার জন্য যে কোনো ইউ, যে কোনো ভি, যে কোনো অ্যাঙ্গেলে থাকলে কি হয় সেটা। আর যদি তুমি আলাদাভাবে বের করতে চাও, সেটার একটা সূত্র কি, যে যদি শুধুমাত্র সর্বনিম্ন দূরত্বের জন্য করতে চাও, তাহলে কিন্তু এইরকম হবে না ব্যাপারটা। দেখতে কি হবে তখন জিনিসটা দেখতে হবে যে দিক বরাবর দূরত্ব, এই যে এই ডি দূরত্ব, সেই দিক বরাবরই সরণ নেওয়ার কথা ছিল আমার। সেই দিক যে দিক বরাবর সরণ, সেই দিক বরাবর আমাকে বেগ নিতে হবে। তাহলে এই দিক বরাবর বেগ আসলে কত আমরা বের করছি? এই যে ডাব্লিউ না, আমরা এই ডাব্লিউ বেগটাই তো বের করছি, এই লাল বেগটা তো আসলে ডাব্লিউ। তাহলে এই ডাব্লিউ সমান আমরা বলতে পারি বাই হচ্ছে ডাব্লিউ। তাহলে এই ডাব্লিউ এর জন্য কিন্তু আমরা আর একটা সূত্র জানতাম, কি বলতো? এটা একটু আগে বের করছি, বড় স্কোয়ার বিয়োগ ছোট স্কোয়ার, রুটের ভিতরে রুট ওভার বড় স্কোয়ার বিয়োগ ছোট স্কোয়ার। আচ্ছা, তাহলে এইখান থেকেও দেখি আমার এই একই অ্যান্সার আসে কিনা। সারপ্রাইজিংলি একই অ্যান্সারই আসার কথা, দেখা যাক আসে নাকি। বিয়োগ 1800 স্কোয়ার, হ্যাঁ একই অ্যান্সার আসতেছে, 0.07698 আওয়ার্স। বুঝছি তাহলে ব্যাপারটা, যে আমি একই সূত্র, দেখো দুইটা কিন্তু আলাদা জিনিস। এটা হচ্ছে স্পেসিফিক এই সর্বনিম্ন দূরত্বের জন্য, আর আমরা একটু আগে যেটা করছিলাম যে রুট ওভার টি ইকুয়ালস ডি বাই ভি সাইন আলফা, সেটা ছিল একটা ইউনিভার্সাল, যে কোনো কেসের জন্য সেটা সূত্র হবে। এখন হচ্ছে ম্যাথ তো সলভ হয়ে গেছে আমার জন্য, এবার হচ্ছে আমি কি করবো, সবগুলো কোশ্চেন, সবগুলো সূত্রগুলোকে একটু একবারে একসাথে লিখে দিই, তারপর তোমরা নোট করে নাও, তারপর আমরা পরের প্রশ্ন চলে যাব। প্রথমত আমরা বের করছিলাম বেগ, যেটা ছিল লব্ধি বেগ ডাব্লিউ সমান আমরা পাইছি রুট ওভার বি স্কোয়ার বিয়োগ হচ্ছে ইউ স্কোয়ার। এইখানে আলফা সমান হবে হচ্ছে কজ ইনভার্স কি ছিল, মাইনাস ইউ বাই ভি। তারপরে যে জিনিসটা ছিল টাইমের জন্য আমরা একটা সূত্র দেখছি, এটা হচ্ছে ইউনিভার্সাল একটা সূত্র আছে, ডি বাই ভি সাইন আলফা, এটা মনে রাখতে পারো। অথবা যে দিক বরাবর সরণ সেই দিক বরাবর যদি বেগ, এই হিসাব মনে রাখতে চাও, তাহলে যে দিক বরাবর সরণ ডি, সেই দিক বরাবর বেগ আমি কত পাইছি, সেদিক বরাবর বেগ আমরা পাইছিলাম ডাব্লিউ সমান আমরা কি জানি, রুট ওভার বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এভাবে হয়ে যায়। প্রথম কথা হচ্ছে আমরা আসলে এই সূত্রটা কখন ব্যবহার করতে পারি, এটা খেয়াল রাখতে হবে তোমাকে। তুমি ব্যবহার করতে পারো তখন যখন তোমার কাছে আলফা জানা আছে। এই সূত্রটার জন্য দেখো এখানে কিন্তু আলফা লাগে না, আমার আলফা ছাড়াও ম্যাথটা হয়ে যায়।
এটাতে আলফা জানতে হয়, তারপরে তুমি ম্যাথটা করতে পারো। আর তার মানে হচ্ছে তুমি যদি এই সূত্র ইউজ করতে চাও, তোমাকে এইটা ব্যবহার করে আগে আলফা জেনে নিতে হবে, তারপর তুমি ব্যবহার করতে পারবে। আর যদি তোমাকে শুধুমাত্র বেগ এবং টাইম চাই, তাহলে তো দরকার নেই এত কিছু, √/, এই v² বাই u² দিয়ে d কে ভাগ দিয়ে দিলে ম্যাথ শেষ। এটাই হচ্ছে আমাদের জন্য ছিল, নোট করে না, এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বের জন্য করবো আমরা শুধুমাত্র। সর্বনিম্ন দূরত্ব যদি বলে সর্বনিম্ন দূরত্বে ম্যাথটা করো, সর্বনিম্ন দূরত্বে পার হতে চাই, তখন হচ্ছে এই ধরনের কেস হচ্ছে সর্বনিম্ন দূরত্ব এই দিক বরাবর হবে লব্ধি। এইটার জন্য শর্ত হচ্ছে থিটা সমান 90 ডিগ্রি হওয়া। থিটা সমান 90 ডিগ্রি হয় বলেই এত কাহিনী ঘটে। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে সর্বনিম্ন সময়। এখন সর্বনিম্ন দূরত্বের জন্য আরেকটা কথা বলা হয়েছিল, এই যে ঠিক বিপরীত পারে যদি পৌঁছাতে চাই এমন কথা বলে, তাহলে হচ্ছে আমরা কি করব, এই সূত্রগুলো ইউজ করবো, কারণ সর্বনিম্ন দূরত্ব মানেই হচ্ছে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো। এরপরে আমরা দেখি হচ্ছে কি সর্বনিম্ন সময়ের জন্য কি করতে হবে। দেখো ঠিক একই রকম আরেকটা অঙ্ক আমাদের সামনে আসছে, একটু প্র্যাকটিস করে ফেলি হালকা করে। বলছে একটি নদীতে নৌকার বেগ হচ্ছে স্রোতের অনুকূলে 18 কিলোমিটার/আওয়ার, প্রতিকূলে হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। নৌকাটি কোন দিকে চালনা করলে তার সোজা অপর পারে পৌঁছবে। সোজা অপর পারে পৌঁছানো মানে কি, সর্বনিম্ন দূরত্ব অতিক্রমের কথা বলছে, যেটা আমরা এইমাত্র করে আসছি, এবং নৌকার বেগ কত, তাই তো? আচ্ছা, ইজিলি একদম। দেখো প্রথম কথা বলছে এখানে, খেয়াল রাখবে, মানে এখানে টুইস্টিং পার্টটা আসলে কোথায়, সেটা হচ্ছে যেখানে বলছে যে তোমাকে হচ্ছে অনুকূলে আর প্রতিকূলে। এই অনুকূল আর প্রতিকূল মানে আসলে বোঝাচ্ছে যে তুমি হচ্ছে যখন v + u আছে, তখন স্রোতের বেগ হচ্ছে 18 কিলোমিটার/আওয়ার। তার মানে এটা কিন্তু সরাসরি তোমার বেগ দেওয়া নাই, আর এখানে হচ্ছে v - u যদি থাকে তাহলে সেটা হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। এই তো, এই ছোট্ট ইনফরমেশন ছিল। এই দুইটা সলভ করে দেখো তো আমরা কি পাই, v এবং u, এই দুটো সলভ করে v পাওয়া যায় হচ্ছে 24/2 মানে হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার, আর ইউ সমান তাহলে পাচ্ছি আমরা 6 কিলোমিটার/আওয়ার। তোমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবা যে এটা হচ্ছে একটা দ্বিগুণ দেওয়া থাকবে এই সব ক্ষেত্রে, কারণ হচ্ছে তোমার cos ইনভার্স মাইনাস u/v, তো ওর ভিতরে হচ্ছে একটা যদি দ্বিগুণ অথবা অর্ধেক হয় আর কি, তাহলে হচ্ছে তুমি সরাসরি 120 ডিগ্রি কোণ পাবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সারগুলো 120 ডিগ্রি কোণেই আসে। আমরা কি করতেছিলাম, আমরা হচ্ছে এই যে ইউ আর ভি পেয়ে গেছি, এবার হচ্ছে আমাকে সোজা অপর পারে পৌঁছাতে হবে। সোজা অপর পারে পৌঁছাবো, আমরা জানি এদিক বরাবর হবে আমার ইউ, আর এই দিক বরাবর হবে আমার কত, ভি। আর আমার লব্ধি কত হবে, এই দিক বরাবর, এটাকে আমরা প্রকাশ করবো ডাব্লিউ দিয়ে। তাহলে ডাব্লিউ সমান, আমাকে প্রথমে বলছে কোন দিকে চালনা করলে, কোন দিকে চালনা করলে এটা করতে হবে, এটা হচ্ছে আলফা, আর এটা জানি আমরা 90 ডিগ্রি আসছে। আলফার জন্য সূত্র আমরা এইমাত্র শিখছি, cos আলফা সমান আসবে আমার -u/v। তাহলে আলফা সমান পাচ্ছি আমরা cos ইনভার্স -u, মানে হচ্ছে -u কত, 6 বাই হচ্ছে 12, বা কত, -হাফ আছে ভিতরে, তার মানে 120 ডিগ্রি। আলফার মান হবে 120। আর বলছে নৌকার বেগ কত, নৌকার বেগ তো আমরা শিখে ফেলছি যে এই বরাবর যদি নৌকার বেগ পৌঁছাতে হয়, এমনিতে এটা সমকোণী ত্রিভুজ, এই ভিকে সরাই নিয়ে আসো এই জায়গায়, অথবা তোমার সূত্র যদি মুখস্থ থাকে তাহলে আরও ভালো কথা। ডাব্লিউ সমান পাচ্ছি আমরা √/v² - u², বা √/12² হচ্ছে 6², কত 144 বিয়োগ 36, মনে নাই তো, 12² বিয়োগ 6², এটার একটা সূত্র ছিল আমার ভুলে গেছি, 6√3, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে তোমার জন্য, এটাই অ্যান্সার হয়ে গেল। দেখো কত পিচ্ছি অঙ্ক, এটা যেন আমরা এতদিন মাথা ঘামাইতাম। সর্বনিম্ন দূরত্বের জন্য আসলে কি, cos ইনভার্স -u/v, মান বসে দিলেই হয়ে গেল অঙ্কগুলো। তারপরে যদি তোমাকে আলাদাভাবে টাইমও জিজ্ঞেস করে, টাইমটাও বের করে ফেলি, বলো তো টাইম কি, তো কত হবে, টাইম দুইভাবে বের করা যায়। কি শিখছিলাম আমরা টাইম বের করার, আমরা টাইম বের করতে পারি প্রথমত, আচ্ছা পারের দৈর্ঘ্য দেওয়া নেই, তাই তো এই ডি দেওয়া নেই, আমরা বের করতে পারবো না আসলে, যদি তাও নাও পারি সূত্রটা লিখে রাখি। আর একটা হচ্ছে ভি সাইন আলফা, তাই তো, এই যে দুইটা সূত্র মনে করাই দিলাম আবার। আচ্ছা, তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই এবার। এই ম্যাথটাও একই রকম মোটামুটি, তোমাকে বলছে ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, হচ্ছে নদীর প্রস্থ দেওয়া আছে। তোমাকে প্রথমে বের করতে বলছে সর্বনিম্ন দূরত্বের জন্য সকল মান বের করো, মানে হচ্ছে প্রশ্ন এভাবে দেওয়া ছিল না, প্রশ্নে বলছিল হচ্ছে টাইম বের করো, বেগ বের করো, আর হচ্ছে কোন পথে চালনা করতে হবে সেটা, সর্বনিম্ন সময়ে পার হতে হলে সকল মান বের করো, মানে হচ্ছে কত বেগে যাবে, কত কোণে যেতে হবে, এবং হচ্ছে কত সময় লাগবে, প্লাস হচ্ছে যে পথেও আসলে ভ্রমণ করবে সেই পথের দূরত্ব কত সেটা জানতে চাইছে। আচ্ছা, তাহলে এবার আমরা একটা সলভ করে দেখি পারি কিনা। প্রথমত বলছে সর্বনিম্ন দূরত্বের জন্য, যেটা কিন্তু আমরা করে ফেলছি এতক্ষণ, আমরা ওইটাই করলাম, আবারও করি, সমস্যা নেই, ছোটোখাটো জিনিসপত্র। আমরা কি জানি, ইউ আর ভি আমার হাতে দেওয়া আছে, আমরা হচ্ছে বাকি মানগুলো বের করতে পারি কিভাবে। আমাকে এখানে বলছে সর্বনিম্ন সময়, তাই তো, সরি সর্বনিম্ন দূরত্ব প্রথমে,
তার মানে বুঝতেই পারতেছি এরকম কেস হবে। আর হচ্ছে আমার লব্ধি হবে এদিকে ডাব্লিউ। তাহলে ডাব্লিউ সমান এখান থেকে আমি অ্যান্সার পাই √12 বিয়োগ 6 কত, একটু আগে বের করলাম 6√3 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, তারপরে যদি আমাকে বের করতে বলছে যে সকল মান, তো কত কোণে চালনা করতে হবে, আমরা জানি আলফা কত আসবে cos ইনভার্স। এখন তো আমরা এগুলো করে ফেলছি, এগুলো তো এখন ডাল ভাত আমাদের জন্য। cos ইনভার্স কত আসতেছে -6/12, তাই তো, তার মানে হচ্ছে কত, এটার মান 120 ডিগ্রি। তারপরে কি আসে আমাদের জন্য সময়। সময়ের জন্য আমরা দুইভাবে করতে পারি। কি, প্রথমে একটা সূত্র ছিল আমাদের জন্য d/v sin আলফা। d/v sin আলফা যদি করতে চাও তাহলে d হচ্ছে কত 10 কিলোমিটার, আর v sin আলফা বা হচ্ছে v কত ছিল, v হচ্ছে 12 আর sin 120। এইভাবে মানটা বের হতে পারে। অথবা তুমি একটা কাজ করতে পারো 10/w, এটা দেওয়া হয় 10/w। w মানে আসলে কি ছিল, ওই যে 12² বিয়োগ হচ্ছে 6²। এই দুইভাবে করলে যেটা হয় সেটাই অ্যান্সার। বের করে দেখি আমরা কত পাচ্ছি। 10 নিচে হচ্ছে 6√3, আমরা পাবো হচ্ছে, এইভাবে লিখি মানটা 9 আওয়ার্স হয়ে গেল। এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বের জন্য কি কি হবে সেটা বের করে ফেললাম। সর্বনিম্ন দূরত্বের জন্য অনেকগুলো ম্যাথ করে ফেলছি অলরেডি। আমরা বলছিলাম যে আমরা একটা কনসেপ্ট শিখবো, সাথে সাথে আমরা অনেকগুলো প্র্যাকটিসও করে ফেলছি। এখন যে কাজটা আমার হচ্ছে সর্বনিম্ন সময়, এটার জন্য কনসেপ্ট দেখাতে হবে, তারপরে আমরা ম্যাথটা সলভ করতে পারবো। আচ্ছা, সর্বনিম্ন সময় যদি পার হতে হয় তার মানে হচ্ছে আসলে যে সর্বনিম্ন সময় পার হওয়ার অর্থ হচ্ছে যে তুমি হচ্ছে বিপরীত পারে সর্বনিম্ন সময় পৌঁছাবা। বিপরীত পারে যদি সর্বনিম্ন সময় পৌঁছাইতে হয়, তোমাকে খেয়াল রাখতে হবে, আমরা জানি নদী পার হওয়ার ক্ষেত্রে আমি কি বলছিলাম, স্রোতের বেগ কোনো ভূমিকাই রাখে না। নদী পার হওয়ার ক্ষেত্রে স্রোতের বেগ যদি কোনো ভূমিকাই না রাখে, এখানে চিত্রটা আঁকি, এইদিকে তোমার যে ইউটা ছিল এই ইউ কোনো ভূমিকাই রাখবে না। কারণ হচ্ছে নদী পার হওয়া তো উপরের দিকের ঘটনা, তার মানে উপরের দিকে যদি মাত্র মুভ করার জন্য দায়ী হচ্ছে কোন উপাংশটা, সেটা হচ্ছে আমার ভি উপাংশ, যেটা হচ্ছে আমার নিজের জন্য, আমি কোন অ্যাঙ্গেলে যাচ্ছি, কত বেগে যাচ্ছি সেটার উপরেই নির্ভর করে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা আসলে দুইভাবে প্রমাণ করা যায়। প্রথমত মুখে বুঝাই, তারপরে হচ্ছে সূত্র দিয়ে প্রমাণ করব। খেয়াল করো যে আমি এখান থেকে কি করতে চাচ্ছি এবার, সর্বনিম্ন কি জানি, সর্বনিম্ন সময় পার হতে হবে। তার মানে ওই পাশে আমি যে বিপরীত পারে পৌঁছাতে চাচ্ছি, এই দিকে আমার হচ্ছে সর্বোচ্চ পরিমাণ বেগ ব্যবহার করতে হবে, সর্বোচ্চ উপাংশ ব্যবহার করতে হবে। আচ্ছা, সর্বোচ্চ উপাংশ যদি ব্যবহার করতে হয়, একটা কথা খেয়াল করো তো, আমি দুইটা জিনিস চিন্তা করি, হচ্ছে আমি একটা ভিটাকে রাখি এই দিকে, আর ভিটাকে একবার রাখি এই দিকে, ভিটাকে একবার রাখি এই দিকে। হ্যাঁ, তিন দিকে চিন্তা করবো। এটা নাম দিলাম v1, এটা নাম দিলাম v2, এটা নাম দিলাম v3। তিনটা ভি এর জন্য কতভাবে কোণ হতে পারে সেটা দেখবো। হ্যাঁ, আচ্ছা, প্রথমত v1 এর জন্য দেখি। v1 এর জন্য একটা আনুমানিক কোণ ধরে নেই। v1 কিন্তু যদি তোমার এই 90 ডিগ্রি থেকে বেশি হয়, বোঝা যাচ্ছে যেটা 90 ডিগ্রি থেকে বেশি, এইখানে যত কোণ তৈরি করছে সেটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি। তাহলে 90 ডিগ্রি থেকে বেশি কোণ হওয়ার অর্থ কি? 90 ডিগ্রি থেকে বেশি কোণ হওয়ার অর্থ হচ্ছে যে হয়তো সেটা 91 থেকে 181 পর্যন্ত আসলে সেম ধর্ম প্রকাশ করবে। আমরা ধরে নিলাম এই কোণটা হচ্ছে 95, 90 থেকে একটু বেশি 95। তাহলে এই মানটা আমার জন্য আসতেছে ভি, মানে এইটার হচ্ছে উলম্ব দিকের উপাংশ নিতে হবে আমাকে, তাই না? ওর জন্য বিপরীত পারে পার হওয়ার জন্য একমাত্র উপাংশ কে দেয়, লম্ব দিকে যে উপাংশটা আছে সেটা। তার মানে আমি উলম্ব দিকের উপাংশগুলো কাউন্ট করব। তাহলে v1 এর উলম্ব দিকের উপাংশ আমরা বুঝতেছি যে উলম্ব উপাংশ বা হচ্ছে নদী পার হওয়ার জন্য যে দায়ী আসলে, সেটা তো আসলে কি লিখবো, এটা ভি, আসল ভি, প্রকৃত ভি, সে ভি রিয়াল আর কি, ভি রিয়ালি সে আসলে কতখানি দিয়ে সে পার হতে পারবে সেটা হচ্ছে দেখা যাচ্ছে v1 cos 95, তাই তো? আচ্ছা, আর ভি রিয়াল আর একটা হয় কি দিয়ে, v2 দিয়ে। v2 এর জন্য এই মানটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে cos 95 না, সরি sin 95। sin কেন, যেহেতু আমরা উলম্ব উপাংশ নিয়ে কথা বলতেছি, sin 95। তারপরে আমার জন্য আসবে sin 90। তারপরে ভি রিয়ালের আর একটা মান আসবে আমার জন্য v3। আর এই কোণটা ধরে নিব হচ্ছে আমরা 90 ডিগ্রি থেকে যে কোনো ছোট কোণ ধরলাম 85। একটা জিনিস আমরা জানি যে সাইনের জন্য লিমিটটা হচ্ছে sin 90 এর জন্য একমাত্র মান হয় হচ্ছে 1, আর সাইনের অন্য যে কোনো কোণ ব্যবহার করলে বা হচ্ছে মানে 100 থেকে 0 থেকে 180 এর মধ্যে অন্য যে কোনো কোণ ব্যবহার করে তুমি হচ্ছে 180 এর জন্য -1 পাওয়া যায়, কিন্তু হচ্ছে 1 এর থেকে মানে যদি তুমি এদিকে যাও অথবা ওইদিকে যাও,
তোমার ওই 90 এর আশেপাশে যেই কোণগুলাই নাও না কেন তুমি মান পাবা হচ্ছে 1 থেকে ছোট ভ্যালুগুলো পাবা, কারণ হচ্ছে আমরা জানি যে সাইনের মড ভ্যালু হচ্ছে 1 থেকে ছোট, 1 সমান অথবা 1 থেকে ছোট সবসময়। তাহলে তুমি এখানে 85 নাও আর 95 নাও, এটা কিন্তু 1 থেকে ছোট মান প্রকাশ করবে। তাহলে এটার জন্য কি আসলে ভি রিয়ালটা আসলে সর্বোচ্চ পরিমাণ ভি পাচ্ছ তুমি? এই V3 এর পুরোপুরি যে ইম্প্যাক্ট, এটার মান যদি 10 হইতো, প্রত্যেকটার মান যদি তুমি 10 10 করে নিতা, প্রত্যেকটা যদি 10 10 করে হয়, এইখানে যেই 10 ছিল সেই 10-এর সাথে একটা ছোট সংখ্যা গুণ হবে, 1 থেকে ছোট সংখ্যা, তার মানে 10 আর 10 থাকবে না, 10-এর ভ্যালু নিচে নেমে যাবে। এইখানে যে 10 আছে সেই 10-এর সাথেও একটা 1 থেকে ছোট সংখ্যা গুণ হচ্ছে, তার মানে এই 10-এর ভ্যালুটাও নিচে নেমে যাবে। কিন্তু একমাত্র V90 এর জন্য V যদি 90 ডিগ্রি বরাবর থাকে x অক্ষের সাথে, তাহলে শুধুমাত্র এই মানটা সর্বোচ্চ 1 দেয়, এবং V এই 10 সেটার যেই বেগে তুমি রওনা দিচ্ছ, আসলে তোমার যে বেগটা সেই সর্বোচ্চ পরিমাণ বেগটা তুমি ব্যবহার করতে পারতেছো কি কারণে, কিসের জন্য, কি হিসেবে ব্যবহার করতে পারতেছো? তোমার নদী উপরের দিকে পার হওয়ার জন্য ব্যবহার করতে পারতেছো। তার মানে সর্বোচ্চ পরিমাণ সাফল্য পাওয়ার জন্য বা সর্বোচ্চ পরিমাণ বেগ পাওয়ার জন্য তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি যেই বেগে রওনা দিবা সেটা হতে হবে 90 ডিগ্রি বরাবর, অর্থাৎ এখানে আলফা হতে হবে 90, ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ হতে হবে তোমাকে 90। এদিকে হচ্ছে মান ভি, তাহলে এইখানে আমি হচ্ছে আলফা সমান পাবো হচ্ছে 90 ডিগ্রি। এটাই হচ্ছে কাহিনী। তোমাকে মনে রাখতে হবে সব সময় যে যখন আমরা বলবো সর্বনিম্ন দূরত্ব, তখন থিটা সমান 90, এই ছোট্ট জিনিসটা আসলে, আর যখন সর্বনিম্ন সমান তখন হচ্ছে আলফা সমান 90, এই দুইটা জিনিস দিয়ে কাজ হয়ে যায়। বুঝলাম তাইলে? এবার আরো একটা ব্যাখ্যা আছে এটার। কিরকম ব্যাখ্যা? সেটা হচ্ছে আমরা জানি যে একটা ইউনিভার্সাল সূত্র ছিল নদী পার হওয়ার সময়ের জন্য, সেটা ছিল d/v sin আলফা, d/v sin আলফা। হ্যাঁ, এখন তুমি হচ্ছে কি চেঞ্জ করতে চাচ্ছ? আসলে আমরা আসলে বের করতে চাচ্ছি যে কত কোণে রওনা দিলে আমি হচ্ছে সর্বোচ্চ বেগটা ব্যবহার করতে পারবো। দেখা যাচ্ছে এখানে ইউ এর কোনো ঘটনা নেই, সময়ের সাথে ইউ এর কোনো খাতির নেই, সেটাই পেয়ে গেছি আমরা। এখন দেখো যে এখানে হচ্ছে টি কনস্ট্যান্ট, মানে টিটা হচ্ছে আমরা বের করতে চাই, ডি কনস্ট্যান্ট। তাহলে ডি যদি কনস্ট্যান্ট হয়, ডি কে নিয়ে আমার কাজ করে লাভ নাই, ডি অন মতোই থাকবে। ভি হচ্ছে কনস্ট্যান্ট, ওকে নিয়েও কাজ করে লাভ নাই। শুধুমাত্র এখানে আছে সাইন আলফা, আমি হচ্ছে আলফা এর ভ্যালুটাই চেঞ্জ করে দেখতে যাচ্ছি কোনটার জন্য সর্বোচ্চ পরিমাণ হচ্ছে আমি বেগ পাই এবং হচ্ছে সর্বনিম্ন সময়ে কাজ করা যায়। এখন সাইন আলফা এর মান যদি যেহেতু এটা টি এবং সাইন আলফা, তাহলে কি সম্পর্কে আছে দেখো, ব্যস্তানুপাতিক 1/sin আলফা। তার মানে বোঝা যাচ্ছে যে সাইন আলফা এর মান যত কম হবে টি এর মান তত বেশি হবে। টি যদি আমি চাচ্ছি সবচেয়ে কম, তার মানে সাইন আলফা এর ভ্যালু হতে হবে আমার জন্য বেশি। এখন সাইন আলফা এটার ম্যাক্সিমাম ভ্যালু কত? সাইন আলফা ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। এই ম্যাক্সিমাম ভ্যালু 1 কখন হয়? যখন একমাত্র আলফা সমান 90 ডিগ্রি হয়। শুধুমাত্র আলফা সমান 90 ডিগ্রি এর জন্যই সাইন আলফা এর ভ্যালু 1 হয়। এবং সাইন আলফা এর ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু 1, তার মানে এই কেসে সর্বনিম্ন সময় দিবে তোমাকে, কারণ তুমি সাইন আলফা এর সর্বোচ্চ ভ্যালু ব্যবহার করছো, তোমাকে এই টি এর সর্বনিম্ন ভ্যালু দিবে তোমাকে হচ্ছে এই ম্যাথটা। তার মানে হচ্ছে আমাকে এই আলফা সমান 90 ব্যবহার করতে হবে। দুইভাবে দেখলাম জিনিসটাকে। এবার আমরা আলফা সমান 90 ডিগ্রি ব্যবহার করে দেখি কি কি বের হয় আমার জন্য সূত্রগুলা। প্রথমত আমাকে বের করতে হবে বেগ, তাই তো? আমাকে বেগ বের করতে হবে। আচ্ছা, যেহেতু দুইটা জিনিস, তাদের মধ্যবর্তী কোণ আলফা, আমরা হচ্ছে নর্মাল এদিকে যে ডাব্লিউটা যাবে সেই ডাব্লিউটা বের করব। সেই ডাব্লিউটার জন্য কি হবে? √u² + v² + 2uv * cos 90, তাই তো? যেহেতু মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটা দুইটা লব্ধির নরমাল সূত্র। আর ঘটনা হচ্ছে যে cos 90 এর ভ্যালু তো আবার 0 হয়ে যায়। cos 90 এর ভ্যালু 0 হওয়া মানে এই 2uv এটা পুরোটাই 0, এটা পুরোটা বাদ। এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বের জন্য তোমার পেয়ে গেলাম আমরা কি বেগ। তাহলে এটা কত হয়? 6² প্লাস হচ্ছে 12²। এটা মানে 6√5 খুব সম্ভবত, আমার যতদূর মনে পড়ে। মানে আমি একটা কিছু শর্টকাট মনে রাখতাম। হ্যাঁ, 6√5 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, তার মানে আমরা বেগ পেয়ে গেছি। এবার হচ্ছে আমাকে বের করতে হবে কোন দিকে। দিক আমরা জানি আলফা সমান 90 ডিগ্রি, এটা আমরা পেয়ে গেছি। আলফা সমান 90 এর জন্যই তুমি বলবো হচ্ছে সর্বনিম্ন সময় পাওয়া যায়। আচ্ছা, আর হচ্ছে আমার লাগবে কি টাইম বের করব। টাইম আমরা কি জানি? ডি মানে কত ছিল? ডি মানে ছিল, ডি সূত্রটাকে লিখে নিই, ডি আর হচ্ছে ভি সাইন আলফা, নর্মাল সূত্র যেটা আমরা ইউনিভার্সাল যে লটা ওটাই ব্যবহার করব। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে কত? 10 কিলোমিটার, আর নিচে পাচ্ছি ভি কত? 12, আর সাইন আলফা মানে হচ্ছে সাইন 90,
যেটার মান আসলে 1, তার মানে হচ্ছে কত আসে আমার জন্য 10/12। 10/12 কত হবে? এটা আসলে 0.83 পৌনপুনিক, মানে 83333 এরকম চলতে থাকবে। এটা হচ্ছে আওয়ার্সে অ্যান্সারটা পাইলাম। আচ্ছা, এরপরে আমাকে ফাইনালি যে জিনিসটা জিজ্ঞেস করছে সেটা হচ্ছে সরণ জিজ্ঞেস করছে হচ্ছে যে নৌকা যেই পথে ভ্রমণ করে সেই পথের সরণ। আমরা কিন্তু এই বরাবর এই ডিটা জানি, কিন্তু নৌকা তো আসলে এই ডিতে চলে না, ওর লব্ধি বেগ হয় হচ্ছে ডাব্লিউ এর দিকে। তাহলে ডাব্লিউ এর দিকে ওর আসলে কি পরিমাণ সরণ হয়েছে বা কোনাকুনি পথে সরণটাই আমাকে নির্ণয় করতে বলছে, তাই তো? ওইটাই বের করি আমরা। এটা দুইভাবে নির্ণয় করা যায়, দুইভাবে দেখবো। সব থেকে সহজ উপায়টাই দেখতে চাইবো আমরা। আচ্ছা, একটু করে নিই, তাহলে ফাঁকাভাবে লিখে ফেলি। প্রথমত চিত্রটা আঁকি। এটা জানি আমরা 10 কিলোমিটার। আচ্ছা, এদিক বরাবর লব্ধি গেছে হচ্ছে এইদিকে, এটাই হচ্ছে আমরা নির্ণয় করব। আর এই তো এখন ঘটনা হচ্ছে এইদিকে ছিল হচ্ছে তোমার আর, হ্যাঁ, আমি যেভাবে ম্যাথটা করতে পছন্দ করি সেটা হচ্ছে আমি যে টাইম পাইছিলাম, মনে করো দেখো টাইম ছিল আমার জন্য 0.833 আওয়ার্স, 0.833 পৌনপুনিক আর কি। টাইম যেটা পাইছি 0.8, যদি তোমার কাছে টাইম বের করা থাকে তাহলে এই সূত্রটা ব্যবহার করা যায়, সেটা হচ্ছে আওয়ার্স হিসাবে। কিভাবে আমরা জানি হচ্ছে, ও আসলে এখানে একটা কোণ লাগবে। আচ্ছা দেখে নিই, এটা হচ্ছে থিটা, হ্যাঁ, এটা হচ্ছে থিটা, আর এটা ছিল কত আমার, এটা ছিল ডাব্লিউ, এইদিকে আমার ইউ ছিল, আর এদিকে ছিল ভি। আর এই দৈর্ঘ্যটা 10 কিলোমিটার, কিন্তু এই বেগটা আসলে কত 12, আমরা জানি বেগটা হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার্স। আচ্ছা, আর এটাও লিখে ফেলি, এটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। আমি তোমাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে কি জানি দূরত্ব বেগের জন্য আমরা সূত্র জানি হচ্ছে এস ইকুয়াল ভিটি। এই ভি এর কাহিনী হচ্ছে আসলে যে তোমার এস মানে হচ্ছে আসলে সরণ। এখন আমরা কি বলছিলাম, যেই দিকে সরণ সেই দিকে সকল বেগ, এখন সেদিকে বেগ মানে হচ্ছে বাকি সবগুলা বেগের উপাংশ এদিকে কত হয় সেটা বের করলেই হবে আমার জন্য। প্রথম কথা হচ্ছে সেই দিকে বেগ ইনটু টাইম, তাই তো? এই টাইম তো সেম, ও হচ্ছে এখান থেকে এখানে পৌঁছালে যা হয়, এখান থেকে এখানে পৌঁছালে টাইম সেটাই লাগে, টাইমের তো ইউনিভার্সাল ল দেখছি আমরা। আচ্ছা, এটার জন্য তাহলে যে কাজটা করতে পারো তুমি, যে সেই দিকে বেগ নির্ণয় করবা। সেই দিকে বেগ নির্ণয় করার উপায় হচ্ছে যে দেখো তো আমরা আসলে এই দিকে বেগ কত পাইছি, ডাব্লিউ না? ডাব্লিউ এর জন্য সূত্র কি ছিল? ডাব্লিউ এর জন্য সূত্র ছিল ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, মনে আছে? আর টি এর জন্য আমরা একটা সূত্র কি জানি, ডি বাই ভি সাইন আলফা। এটা হচ্ছে টি এর সূত্র। এটা হচ্ছে তুমি তোমার কাছে কিন্তু এখন ভ্যালুগুলো আছে, তুমি মান বসাই দিলে হবে। তুমি কিন্তু এটা সমান জানো অলরেডি 6√5, এই দুইটা গুণ করলেও হচ্ছে তুমি পেয়ে যাবে আসলে এই সরণটা। তো আমি কি করতে চাচ্ছি, এই ভি মানে কিন্তু আসলে ভি না, এটা কেমনে বুঝাবো? সরণ মানে হচ্ছে সেই দিকে বেগ ইনটু টাইম, এস ইকুয়ালস ভিটি, এটা এই ভি না, হ্যাঁ? আচ্ছা, তাহলে এই সূত্র দেখলাম না যে সেই দিকে বেগ, এই দিকে বেগটা কত, সেই লব্ধি বেগটাই হচ্ছে কত, √ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, আর গুণ হবে কি দিয়ে, টাইম দিয়ে। টাইমের জন্য ইউনিভার্সাল ল এটা। এরপরে হচ্ছে তুমি মান বসাও, ডি √ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই হচ্ছে ভি সাইন আলফা। কত আসে মানটা? 10 কিলোমিটার গুণ হচ্ছে এটা পাই আমরা কত, 6√5, আর নিচে হচ্ছে শুধুমাত্র 12, 5√5 আসতেছে। ঠিক আছে, 5√5, 11 পয়েন্ট সামথিং কিলোমিটার, 5√5 কিলোমিটার। কথা হচ্ছে এটা ছাড়াও আরো একভাবে করা যায়, এস ইকুয়ালস ভিটি, মানে আসলে এভাবে না করে তোমরা মনে রাখতে পারো এস ইকুয়ালস ডাব্লিউ ইন্টু টি, এরকম আসলে যেভাবে তোমার সুবিধা হয়। এটা ছাড়াও আরেকভাবে করা যায় ম্যাথটা, সেটা হচ্ছে যে তুমি এখান থেকে থিটা ক্যালকুলেট করো। থিটা ক্যালকুলেট করার পরে তুমি জানো যে এইখানে যে 10 কিলোমিটার আছে, এইটা তো এইখানেও কত 10 কিলোমিটারই নির্দেশ করবে। তারপরে তুমি এইখানে থিটা জানো, থিটা কিভাবে পাবা? থিটা পাওয়ার উপায় হচ্ছে tan ইনভার্স নিতে হবে, tan ইনভার্স ভি বাই ইউ। এটার জন্য থিটার নর্মাল সূত্র যেভাবে তোমরা বের করি আমরা, tan থিটার জন্য আমার কাছে ইউ ভি আলফা থাকলে, এমনি লেখা ঠিক না, থিটাটা মন লিখে দিই। থিটা বের করার জন্য আমরা কি ইউজ করি সূত্র, যে tan থিটা ইকুয়ালস হচ্ছে, যেহেতু এদিকে ইউ আছে তাহলে ইউ, আর এটা হচ্ছে ভি সাইন আলফা, আর এটা হচ্ছে ভি কজ আলফা। এভাবে বের করব।
এভাবে বের করতে গেলে যেটা হয় যে দেখা যায় যে তুমি কি পাচ্ছ যে কজ আলফা, আলফা এর মান যেহেতু 90, এই কজ আলফাটা 0 হয়ে যায়, আর এখানে সাইন আলফা যেটার মান 1, ওই 1টা হচ্ছে 1 গুণ হয়ে গেলে কি থাকে শুধুমাত্র এরকম, তখন থিটা সমান তুমি এখান থেকে পাও হচ্ছে থিটা সমান tan ইনভার্স v/u। এখন এইখানে যে থিটা পাইছো সেটার সাপেক্ষে তুমি আসলে ম্যাথটা সলভ করতে পারো, যে তোমার এখানে আছে 10 আর এখানে আছে কত, এখানে তোমার হচ্ছে এই অতিভুজটা নির্ণয় করতে হবে, তাই না? তো তুমি কি নিবে এখান থেকে সাইনের ভ্যালু, তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা যে সাইন থিটা সমান হচ্ছে সাইন থিটা সমান কত, 10 বাই এই দূরত্বটা s, তাহলে তুমি আসলে যে সরণটা পাও সেটা হচ্ছে 10/sin থিটা। এইভাবে সরণ সময় 10/sin থিটা কোথায় পেলাম, এর ভিতর থেকে, মানে সাইন থিটার ভ্যালু কত এটা ক্যালকুলেট করে দেখো, এটা বের করে যেটা পাবা সেটাই, তারপরে হচ্ছে তুমি এখানে মান বসাই দিলে তুমি অ্যান্সার পাবা হচ্ছে 5√5। খুব সহজ একটা ম্যাথ ছিল, খুব মজার একটা ম্যাথ, করতে থাকো, করতে থাকলে শিখে যাবা। পরের ম্যাথটা দেখি আস্তে আস্তে ক্লিয়ার হবে। হ্যাঁ, এই সর্বনিম্ন সময়ের জন্য দেখলাম শুধুমাত্র আলফা সমান 90 এই হিসাবটা করতে হয়। ডাব্লিউ সমান আমরা কি পাইছি একটু আগেই, আরেকবার লিখে দিই, ডাব্লিউ সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, আর আগেরবার ডাব্লিউ সমান ছিল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আচ্ছা, তারপরে আমরা আরেকটা কি জিনিস, টি সমান, আমরা দেখলাম টি না তো, এই টি তো জানি, টি এর তো ইউনিভার্সাল ল আছে, v/sin আলফা। যদি তোমাকে এই দিক বরাবর সরণ বের করতে বলে তাহলে কি করব, ওই দিক বরাবর সরণ হবে কত, d√u² প্লাস v স্কোয়ার, আর নিচে থাকবে হচ্ছে v/sin আলফা। এই সূত্রটা আমি জানতাম না, তোমাদের পরেতে যা আবিষ্কার করলাম সরণের সূত্রটা। এই তো, আর থিটা যদি জিজ্ঞেস করে থিটা কত হবে সেটা যে এখান থেকে পাবা, তাই তো হয়ে গেল। পরের ম্যাথে যাই এবার তাহলে। আচ্ছা, এবার বলছে যে স্রোত না থাকলে একজন লোক 4 মিনিটে একটা নদী হচ্ছে 100 মিটার একটা নদী পার হয়ে যায়, আর স্রোত থাকলে তার টাইম লাগে হচ্ছে 5 মিনিট। তো দেখবো যে এরকম ছিল আমার নদীটা, তার হচ্ছে যদি স্রোত না থাকে এদিক বরাবর বলছে যে নদীর কত প্রস্থ 100 মিটার, তাই তো 100 মিটার, সে হচ্ছে কোনো স্রোত না থাকলে তার মানে হচ্ছে তার ভেলোসিটি v বলে দিছে, তার v হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব 100 মিটার, আর তার জন্য প্রয়োজনীয় সময় 4 মিনিট। তাহলে এটাকে আমরা বলতে পারি 25 মিটার পার মিনিট, এভাবে লিখলাম। হ্যাঁ, তারপরে এখন বলছে হচ্ছে যে ওর যদি স্রোত থাকতো তাহলে ও আড়াআড়ি পার হইতে, ওই আড়াআড়ি পার হওয়ার কথাই বলছে। আড়াআড়ি পার হওয়ার অর্থ হচ্ছে সেই হচ্ছে যে সর্বনিম্ন দূরত্বে পার হওয়া বা হচ্ছে ঠিক বিপরীত দিকে পৌঁছানো, এগুলোকে আমরা কি জানি, এগুলো হচ্ছে আমরা জানি হচ্ছে ওই যে সর্বনিম্ন দূরত্বের জন্য যে সূত্রগুলো সেটা। তাহলে ওর জন্য বলছে যে তাহলে তার সময় লাগবে এবার হচ্ছে 5 মিনিট। তার জন্য যদি 5 মিনিট সময় লাগে তাহলে আমরা জানি যে টাইমের জন্য ওইখানে সূত্রটা ছিল যে সর্বনিম্ন সময় যদি দূরত্ব পার হতে হয়, টাইমের সূত্র হচ্ছে √, কি ছিল এখানে, v² মাইনাস ইউ স্কোয়ার। হ্যাঁ, v² মাইনাস ইউ স্কোয়ার, যেহেতু w বাই কি ছিল, d/w ছিল, w এর ভ্যালু আমরা জানতাম √v² মাইনাস ইউ স্কোয়ার, সর্বনিম্ন সময়ের জন্য সর্বনিম্ন দূরত্বের জন্য এই সূত্রটা। তাহলে এইখান থেকে আমরা জানি v এর ভ্যালু পেয়ে গেছি, t এর ভ্যালু আমাদেরকে বলে দিচ্ছে 5, আর d এর ভ্যালু জানি হচ্ছে 100, আর এইখানে বলছে আমাকে v সমান হচ্ছে 25 স্কোয়ার হচ্ছে। তাহলে আমাকে এখন যদি u বের করতে হবে, এখান থেকে কীভাবে বের করবো, প্রথমত হচ্ছে এই √25 স্কোয়ার বিয়োগ ইউ স্কোয়ার, এটাকে এই পাশে পাঠাই, এখানে চলে আসে 20, তাহলে এটাকে স্কোয়ার করলে হবে কত, 25 স্কোয়ার বিয়োগ ইউ স্কোয়ার মানে হচ্ছে 20 স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার সমান আসতেছে আমার জন্য, ইউ সমান আসবে, শুধু ইউ যদি ডিরেক্ট বের করে ফেলি সেটা হচ্ছে 25 স্কোয়ার বিয়োগ হচ্ছে 20 স্কোয়ার, কত আসতেছে, √25 স্কোয়ার বিয়োগ 20 স্কোয়ার, এগুলো হাতে করার ভালো, 15। বুঝছি ব্যাপারটা, সহজ ছিল না? স্রোতের বেগ কোথায় বের করছি আমরা, প্রথমত ভি বের করে নিছি, তারপরে আমরা হচ্ছে টাইমের জন্য সর্বনিম্ন দূরত্বে যদি টাইম বের করতে চাই, এই সূত্র কিন্তু দেখানো হয়েছে d/v √v স্কোয়ার মাইনাস হচ্ছে ইউ স্কোয়ার, কিন্তু আমি হচ্ছে এটা ব্যবহার করতে পারলাম না কেন, v/sin আলফা, কারণ আমার কাছে আলফা দেওয়া ছিল না। আলফার জন্য আলফা বের করতে হলে আলফার যে সূত্রটা ছিল সেটা হচ্ছে cos ইনভার্স মাইনাস u/v, কিন্তু এখানে তো আমি ইউই জানি না, আমি আলফা বের করতে পারবো না। আলফা বের করতে না পারলে আমি এই টাইমের সূত্র ইউজ করতে পারবো না, তাহলে আমাকে টাইমের জন্য এই সূত্রটার দিকেই যেতে হবে। তার মানে প্রত্যেকটা অপশনই তোমার কাছে খোলা রাখতে হবে এবং প্রত্যেকটা মানই তোমাকে মনে রাখতে হবে কোন সূত্রগুলো ইউজ করতেছি। এটা যদি নর্মাল নিয়মে কীভাবে সলভ করতে হয় আমি আসলে নিজেও জানি না,
যে মানে এমনিতে এটা নর্মালি এই সূত্রগুলো ছাড়া নর্মালি উপাংশ টুপাংশ দিয়ে কীভাবে করে আমি নিজেও জানি না আসলে। তো দেখে ফেললাম ম্যাথ হয়ে গেছে, পরের ম্যাথে যাই আমরা। তো বড় সড়ো এই ম্যাথে প্রথমে আমাকে বলছে যে একটা চোরের কথা। সে চোর কি করতেছে, চোর হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত একটা নদীর পাড়ে দাঁড়ানো ছিল। হ্যাঁ, এখানে একটা নদী, সেই নদীর এই দিক বরাবর তার যে স্রোতের বেগ সেটা ছিল হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, তাই তো? আচ্ছা, তারপরে বলছে যে পাড়ের অপর পাড়ে দাঁড়ানো ছিল, তার মানে হচ্ছে লোক চোর ছিল এইখানে, এখানে ছিল চোর। তারপরে কি করছে, ঠিক বিপরীত দিকে পুলিশের বোট দেখে, ঠিক বিপরীত পারে মানে পুলিশের বোটটা সে কোথায় দেখতে পাচ্ছে, এই জায়গায় পুলিশের বোট আছে এইখানে, এখানে হচ্ছে পুলিশের নৌকা। সে পুলিশের নৌকা সে দেখলো যে স্রোতের দিকে নদীর পার বরাবর সমবেগে দৌড়াতে থাকলো আর কি। এইটা দেখে সে হচ্ছে কোন দিকে দৌড়ানো শুরু করলো, সে এই দিকে দৌড়ানো শুরু করলো। আর এই লোক তখন বরাবর সমবেগে দৌড়াতে থাকলো। বোটের বেগ 5 মিটার পার সেকেন্ড এবং বোটটি স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে চলেছে। বোটের বেগ 5 মিটার পার সেকেন্ড কোন দিকে বলো তো? এই দিকে, এবং এইখানে মধ্যবর্তী কোণটা হচ্ছে 60, আর এইখানে তার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এখন যে ঘটনা ঘটছে যে চলেছে, পুলিশের বোট চোরকে ধরে ফেলে, চোরের বেগ কত? খুব সহজ একটা কাজ, কি করতে হবে তোমাকে, দেখো চোর কোন দিকে দৌড় দিছে সেটা দেখতে হবে। চোর যেদিকে দৌড় দিছে সেই দিকেই যদি পুলিশের বেগ তার সমান হয় তাহলেই হচ্ছে পুলিশটা চোরকে ধরতে পারবে। যেদিকে চোর দৌড় দিছে সেই দিক বরাবর যদি পুলিশের বেগ সমান হয় তাহলেই হচ্ছে চোর পুলিশকে ধরতে পারবে, সরি পুলিশ চোরকে ধরতে পারবে। তাহলে এই দিক বরাবর ওর যে বেগটা আছে সেটাকে ধরে নিতেছি আমরা ভি। হ্যাঁ, ভি অফ চোর মানে হচ্ছে ভি অফ দ্য থিফ, আর এটাকে আমরা নাম দিলাম হচ্ছে ভি অফ পুলিশ বা ভিপি, আর এটা তো ইউ আছে। তার মানে ভিটি চোরের যে বেগটা সেটা কিসের সমান হতে হবে? পুলিশের বেগের সমান। কোন দিকে? চোর যেদিকে দৌড় দিছে সেই দিকে। চোর দৌড় দিছে আনুভূমিক দিকে বা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে, কিংবা তুমি বলতে পারো হচ্ছে স্রোতের দিকে। তাহলে এই দিকে পুলিশের যত বেগ আছে সেটা আমরা নির্ণয় করব। এদিকে পুলিশের বেগ, যদি আনুভূমিক দিকে পুলিশের বেগ নির্ণয় করতে হয়, প্রথমত তাকে প্রথমে হচ্ছে এক্স অক্ষের দিকে কি পরিমাণ কি বেগ তাকে সাহায্য করতেছে, প্রথমে তাকে ঠেলতেছে হচ্ছে সবার আগে ইউ। এই বেগটা তাকে হচ্ছে এইদিকে ঠেলতেছে এক্স অক্ষের ধনাত্মক দিকে, কত কত কোণে? cos 0 ডিগ্রি কোণে, যেহেতু এটা এক্স অক্ষের সাথেই আছে। আর একটা বেগ তাকে হেল্প করতেছে নৌকার বেগ বা হচ্ছে বোটের বেগ। বোটের বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 5 মিটার পার সেকেন্ড, কিন্তু এটা তো আবার 60 ডিগ্রি কোণে আছে। তার মানে এইটার হচ্ছে তোমার আনুভূমিক উপাংশ কত? 5 cos 60। এই 5-এর এই দিকের যে জিনিসটা আছে, এইদিকে যে বেগটা বোটের বেগ, সেই বেগটাকে এই আনুভূমিক দিকে কি পরিমাণ বেগ হেল্প করতেছে? হেল্প করতেছে হচ্ছে 5 cos 60 দিয়ে, 5 cos 60। বুঝছি ব্যাপারটা? তাহলে আমাকে হেল্প করতেছে কে কে? প্রথমত এই দিক বরাবর পুলিশকে হেল্প করতেছে এই বেগটা 5 cos 60 দিয়ে, আর এই বেগটা স্রোতের বেগ, সে হচ্ছে একদম পুরোপুরিভাবে হেল্প করতেছে কারণ সে নিজেই এক্স অক্ষের সাথে আছে। তাহলে এখানে মান বসাই, এবার এখানে থাকে 4 আর এখানে হচ্ছে cos 0 ডিগ্রি, মান হচ্ছে 1, আর বলছে 5 cos 60, cos 60 এর মানে হচ্ছে হাফ, তার মানে 5-এর অর্ধেক হচ্ছে 2.5। তার মানে তোমার জন্য বেগ আসতেছে 6.5 মিটার পার সেকেন্ড। এবং কি বলছিলাম, এইদিকে আনুভূমিক বেগ আর চোরের আনুভূমিক বেগ যেহেতু সমান, সে কারণেই তো ধরে ফেলতে পারছে। তখন এই ভিটি হবে এইটার সমান কত? 6.5 মিটার পার সেকেন্ড। এই গেল হচ্ছে আমাদের চোরের অঙ্ক, আর হচ্ছে কি বলে নদী নৌকার অঙ্ক। এগুলো ছাড়া মানে এগুলো দিয়ে তোমাদেরকে সূত্র দেখানো হয়ে গেছে সব, বাকি জিনিসপত্র তোমরা নিজ দায়িত্ব করে ফেলতে পারবে এবং আসলে কিছু করার বাকি নাই। এখন এর ভিতর থেকেও যদি হচ্ছে কোনো রকম, আমরা দেখলাম যে আমরা অনেক টাইপের ম্যাথ দেখছি এখানে নদী নৌকার ভিতরেই, এর ভিতরে এটা ছাড়া আর কিছু আসে না, এগুলোর মধ্যে ঘুরে ফিরে আসে। সেই কারণে এখান থেকে যদি ম্যাথ আসে সেটা ভুল করে আসাটা খুবই দুঃখজনক একটা ব্যাপার হবে। তো চলো আমরা সেই দুঃখের ভাগী না হই, আমরা হচ্ছে ভেক্টরের ডট গুণন নিয়ে কথা বলা শুরু করি। তাহলে এ বি দুইটা ভেক্টর দেওয়া আছে, এরা পরস্পর লম্ব হইলে হচ্ছে আমাকে বের করতে বলছে এ এর মান কত। আমরা ডট প্রোডাক্টের ভিতরে চলে আসছি, ডট প্রোডাক্ট নিয়ে কথা হবে, ডট গুণন। আচ্ছা, ডট গুণনের বেসিক কথা হচ্ছে যে তোমাকে যদি বলা হচ্ছে এ ডট বি করো, তাহলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এ নিবা, তারপর বি এর মান নিবা, তারপরে ওদের মধ্যবর্তী কোণের cos থিটা বসায় দিবা, তাই তো? সহজ কথা। এটা ছাড়াও আরও একটা সূত্র আছে, কি আমরা জানি এ ডট বি যদি বের করতে চাই তাহলে এ এক্স আর হচ্ছে বি এক্স গুণ হবে এ ওয়াই, আর হচ্ছে বি ওয়াই গুণ হবে এ জেড, আর হচ্ছে বি জেড গুণ হবে। শুধুমাত্র মানগুলো গুণ হবে,
আর হচ্ছে যোগ করে দিলে তুমি হচ্ছে মানটা পেয়ে যাবে। আচ্ছা, ঘটনা হচ্ছে যে যেহেতু বলছে হচ্ছে পরস্পর লম্ব হলে, পরস্পর লম্ব হয় কখন দুইটা ভেক্টর, যখন হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হওয়ার মানে হচ্ছে এইখানে 90 ডিগ্রি। তাহলে এর ভিতরে তুমি সূত্রটার ভিতরে 90 ডিগ্রি বসাও। এইখানে ডট প্রোডাক্টে যদি এটা 90 ডিগ্রি হয়, এটার বিশের ভ্যালু যদি এখানে লিখি, যদি এ বি গুণ করলাম, তারপরে হচ্ছে cos 90 বসাই, তাহলে এটার মান আমরা কত পাচ্ছি? 0, কারণ cos 90 এর ভ্যালু 0, এ বি এর সাথে গুণ হয় পুরোটাই 0 হয়ে যায়। তাহলে দুইটা ভেক্টরের গুণফল যদি 0 ডিগ্রি হয় তখনই সেটা, দুইটা ভেক্টরের গুণফল যদি 0 হয়, ডট গুণন যদি 0 হয়, তখন আমরা বলতে পারবো যে ওরা হচ্ছে পরস্পর লম্ব, তাই তো? তেমন হচ্ছে এইটা দিয়ে মানটা বের করা যায়। যেহেতু আমার কাছে এখানে এ আর বি এর এক্সাক্ট ভ্যালুগুলো আমি বের করতে পারি, কিন্তু তাতে আসলে লাভ নেই, আমাকে এ এর ভ্যালু বের করতে হবে। তো আমরা করে যে কাজটা করবো, এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড, এগুলো ব্যবহার করবো সমান, ওগুলোর যোগফলকে বলবো হচ্ছে 0। এ এক্স আর বি এক্স দেখি, এভাবে লিখবো। তারপরে বলবো হচ্ছে এ এক্স আর বি এক্স, সরি এ এক্স আর বি এক্স 3 আর হচ্ছে 4, 3 4 12। তারপরে আছে এ ওয়াই বি ওয়াই, এখানে আছে হচ্ছে 1, এ ওয়াই হচ্ছে 1 আর বি ওয়াই হচ্ছে -a, তার মানে হচ্ছে -a, মানে 1 আর -a গুণ হয় -a। তারপরে আসতেছে আমার কি এ -a এবং হচ্ছে +a, তার মানে হচ্ছে -a²। বুঝছি ব্যাপারটা? এটা কিসের সমান? এটা হচ্ছে 0 এর সমান। এই পরের লাইনে আমরা লিখতে পারি a² + a, এটাই কি, আর এখানে হচ্ছে -12 সমান 0। তারপরে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয়? 4 আর -3, 4 আর -3, 3 4 12, হ্যাঁ। উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করবা সেটা তোমরাই জানো। 4 আর হচ্ছে -3, আমি একটু অ্যান্সারটা চেক করে নিই, তারপরে তোমাদের ক্যালকুলেটরে কিভাবে এটার মান বের করতে হয় অনেকে জানো, তারপরে একবার দেখায় দাও। আচ্ছা, -4 আর 3 বলতেছে কেন? কি করলাম আমি ঝামেলা? 12 +12, সেটা মাইনাস হয়েছে, মাইনাস মাইনাস বসাইছি, -3 আর +4 কেন? দেখো, একটু বেশি পাকনামি করতে গেলাম, ম্যাথটা হলো না। আচ্ছা, এটাই ঠিক বলতেছে, আমি কোনো ঝামেলা করছি। একটু ভেঙে করি, কি করবো? এটা কিসের জন্য আসে? 4 আর 1 এর জন্য। আচ্ছা, a+4, রে ঠিকই তো ছিল, ধ্যাত বোকামি করছি। এবার বোঝা যাচ্ছে, ঠিক আছে। a+4 আসবে আর হচ্ছে a-3 আসবে, তাহলে a সমান পাচ্ছি আমরা 4 আর হচ্ছে -4 আর হচ্ছে +3। মানটা কিভাবে বের করবো ক্যালকুলেটর একবার দেখাই দিই তোমাদের। প্রথমত মোড ক্লিয়ার করে নিতে হবে। মোড কিভাবে ক্লিয়ার করব? এই যে শিফট 9, তারপরে ফোকাস হয় না কেন? আচ্ছা, মোড ক্লিয়ার করে নিলাম। তারপরে আমরা যাব হচ্ছে ইকুয়েশনে, মোডে যাব। মোডের পরে দেখো 5 নাম্বার অপশন আছে হচ্ছে ইকুয়েশন, 5 চাপলাম। আমাকে এখন বিভিন্ন ধরনের ইকুয়েশন দেখাইছে। 2 চলক বিশিষ্ট একঘাত সমীকরণ, 3 চলক বিশিষ্ট একঘাত সমীকরণ, তারপরে 3 নাম্বার অপশনে আছে দ্বিঘাত বিশিষ্ট এক চলক বিশিষ্ট সমীকরণ। আমার তো এটাই দরকার, তাহলে হচ্ছে আমরা 3-এ চাপ দিলাম। 3-এ চাপার পরে আমাকে জিজ্ঞেস করছে এ বি সি। আমরা জানি আদর্শ সমীকরণ কি? ax² + bx + c। ওইটার ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, তাহলে ওইখানে তুমি যে জিনিসটা পাবা, a সমান হচ্ছে 1, b সমান হচ্ছে 1 আর c সমান হচ্ছে -12। এই মানগুলো বসানো শিখতে হবে নিজে নিজে। তারপরে আমরা যেটা পাবো, সমান চিহ্ন দিলে 3 আর -4। আবার দেখাই মান কীভাবে বসাইলাম। 1, তারপর সমান চিহ্ন, তারপরে আবারও 1, তারপর সমান চিহ্ন, তারপরে -12, তারপর সমান চিহ্ন, তারপর সমান দিলে প্রথমে x1 বলতেছে 3 আর x2 বলতেছে হচ্ছে কত? -4। এই মানটা হচ্ছে ইএক্স ক্যালকুলেটারে আরও সুন্দরভাবে বলে দেয় তোমাদেরকে, সেটা ব্যবহার করলে আরও ভালো। আর এটা তো যদি প্র্যাকটিস থাকে তো কোনো ব্যাপার নেই, এটা আসলে সহজ জিনিস, এটা জানা উচিত ছিল তোমাদের। জানলে ভালো কথা, না জানার সমস্যা নেই। তারপরের ম্যাথে আমরা যাব হচ্ছে, এবার দেখা যাক। এবার আমরা দেখবো হচ্ছে লম্ব অভিক্ষেপ এবং উপাংশ, এই দুইটা জিনিস কীভাবে সলভ করে, কীভাবে বের করে।
প্রথমে বলছে যে এ এবং বি দুইটা ভেক্টর দেওয়া আছে, বলছে যে বি বরাবর এ এর উপর লম্ব অভিক্ষেপ নির্ণয় করে। এটা মানে হচ্ছে বি বরাবর এ এর উপর লম্ব অভিক্ষেপ কথাটার অর্থ হচ্ছে ধরে নাও এই দিক বরাবর আছে হচ্ছে একটা ভেক্টর কি, একটু বেশি জায়গা নিয়ে ফেলছি, এই দিক বরাবর আমাকে কোন বরাবর চাইছে, যেটার বরাবর চাবে সেই দিকে একটু ধরে নিলাম, তো এটা হচ্ছে বি, আর আরেকটা ভেক্টর এখানে আছে বলছে এ ভেক্টর। এখন আমাকে বের করতে বলছে যে বি বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কথাটার অর্থ হচ্ছে এই বি এর ওপরে এর উপাংশ কত আর কি, বা উপাংশ না তো লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ কথাটা মানে হচ্ছে ছায়া। হ্যাঁ, এই উপর থেকে যদি আমি ছায়া ফেলি তাহলে হচ্ছে কি পরিমাণ অংশ দেখতে পাবো, কি পরিমাণ অংশে ছায়া পড়বে সেটার দৈর্ঘ্য বা হচ্ছে সেটার মান নির্ণয় করতে বলছে আমাকে। সেটার মান হচ্ছে শুধুমাত্র এই যে এই অংশটুকু, এই নীল অংশটুকু। তাহলে এই দিক বরাবর এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা কি জানি নর্মালি, যে এটা কি হবে এ কস থিটা। এ কস থিটাই হচ্ছে আমার জন্য এই নীল অংশটা হবে, বা হচ্ছে লম্ব অভিক্ষেপ, বা এই ছায়া অংশটা হবে হচ্ছে লম্ব অভিক্ষেপ, বলতে আমরা বুঝবো হচ্ছে এ কস থিটা। এখন এই এ কস থিটা কিভাবে বের করা যায়, আমরা জানি হচ্ছে এই কস থিটা টার্মটা শুধুমাত্র ক্রস প্রোডাক্ট বের করার জন্যই আসছিল আমাদের ক্ষেত্রে। আমরা জানতাম যে এ ডট বি সমান ছিল আমাদের জন্য এ বি কস থিটা, তাই তো। এখন আমার লাগবে হচ্ছে এ কস থিটা, তাহলে আমি একটা কাজ করি, বিটাকে এই পাশে ভাগ করে দিই, তাহলে আমি পাচ্ছি এ কস থিটা সমান এ ডট বি। এই জিনিসটা এটা হচ্ছে এইটার জন্য। যদি তোমাকে বলতো এ বরাবর বি এর উপর লম্ব অভিক্ষেপ, তাহলে এখানে কি হতো, এই দুটা উল্টা যেত খালি। ঘটনা হচ্ছে এটাকে অনেকে অনেকভাবে মনে রাখে। আমার আমার বেস্ট ফ্রেন্ড যেভাবে মনে রাখতো সেটা হচ্ছে যার উপরে সে নিচে। কিরকম ব্যাপারটা, যে যার এই বি বরাবর বলার অর্থ হচ্ছে বি হচ্ছে বি এর উপরে বলছে, দেখো বি এর উপরেই তো লম্ব অভিক্ষেপ পড়ছে, বি এর উপরেই তো ছায়া পড়ছে, তার মানে যার উপরে। এটা অনেক সময় প্রশ্নে তোমার বরাবর না বলে উপর বলতে পারে, বি ভেক্টরের উপর এর লম্ব অভিক্ষেপ। আমার ফ্রেন্ড বলতো যে যার উপরে সে নিচে, যার উপরে কত বি এর উপরে, তাহলে বি হচ্ছে নিচে বসবে, আর উপরে হচ্ছে ডট প্রোডাক্ট, নিচে হচ্ছে ওইটা দিয়ে ভাগ, যার উপরে সে নিচে, ওইটা দিয়ে মনে রাখতে পারো। এবার এদের হচ্ছে সিম্পলি ডট গুণনের মান, 2 আর 2 করলে কত হবে 4, তারপরে এখানে আছে 2, তারপরে আসবে হচ্ছে -1 আর 1 হচ্ছে -1 আর -2 হচ্ছে +2, তাহলে কত আসলো 6 নাকি, হ্যাঁ 6, সরি 8, 8। আর বি ভেক্টরের মান হচ্ছে 2 স্কয়ার 2 স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার, সরি 2 স্কয়ার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, মানে কি আসবে, এটার মান আসবে 3। তাহলে তুমি आंसर পাচ্ছ হচ্ছে 8/3। 8/3 আমরা যেটা নির্ণয় করলাম সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। ফিজিক্সে আমাদের হচ্ছে লম্ব অভিক্ষেপ কথাটাই বলে, কিন্তু অনেক সময় ম্যাথের সাথে যদি গুলায় পেঁচায় তোমাকে উপাংশ কথাটা বলে দেয়। আমরা জানি যে উপাংশ আসলে এইটাই, এই cos থিটাকেও আমরা উপাংশই বলি, কিন্তু মনে রাখতে হবে যে লম্ব অভিক্ষেপ হচ্ছে একটা স্কেলার রাশি আর উপাংশ হচ্ছে একটা ভেক্টর রাশি। এখন এটা যদি লম্ব অভিক্ষেপ আর উপাংশ যদি একই হয়, দেখা যাচ্ছে এটা একটা হচ্ছে কি, যে কিন্তু একটা স্কেলার রাশি। 8/3 শুধুমাত্র একটা মান দেওয়া আছে, সেজন্য এটা হচ্ছে একটা স্কেলার রাশি। আমাকে যদি ভেক্টর রাশি নির্ণয় করতে হয় আমাকে একটু কাহিনী অন্যরকম করতে হবে। সেই কাহিনীটা কিরকম, তুমি একটু ক্লিয়ার করে ফেলি আগে। প্রথমত লিখে নিই যে লম্ব অভিক্ষেপ কি রাশি বললাম, স্কেলার রাশি। লম্ব অভিক্ষেপ হচ্ছে স্কেলার রাশি, আর উপাংশ দুটো একই জিনিস, দুজনের মান একই, কিন্তু একটা ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি, আর কিছুই না। প্রথমত যখন আমাকে বলবে লম্ব অভিক্ষেপটা নির্ণয় করা দেখলাম, যদি তোমাকে এবার বলে যে এই লম্ব অভিক্ষেপ না নির্ণয় করে উপাংশ নির্ণয় করো, তখন কি করবা দেখো। সেটার জন্য প্রথমত জিনিসটা আসলে কি সেটা বুঝতে হবে। উপাংশ মানে হচ্ছে যে এই ভেক্টরটাই, এই মান বিশিষ্ট একটা ভেক্টর, এই দিকে একটা ভেক্টর, মানে এই নীল রেখার সাথে একটা দিক যুক্ত করতে হবে এখন শুধু তোমাকে। তাহলে এখানে এমন একটা ভেক্টর আছে, সেই ভেক্টরটার মান হচ্ছে a cos থিটা। এখন কোনো ভেক্টরের মান যদি হয় a cos থিটা, এখন তাহলে এই বরাবর যদি আমি কি বের করতে যাচ্ছি বললাম, এই বরাবর হচ্ছে আমি এর একটা ভেক্টর বের করতে যাচ্ছি। ভেক্টর বের করার জন্য সর্বোত্তম পন্থা হচ্ছে মানকে একক ভেক্টর দিয়ে গুণ দেওয়া। ধরো হচ্ছে তুমি বলতে চাচ্ছ যে আমার কাছে আছে 100 মিটার একটা রাস্তা, ধরো 120 মিটার, বেশি বলে ফেলছি, ধরো 20 মিটার একটা রাস্তা। এখন তুমি বের করতে চাচ্ছ যে এটার দিক কোন দিকে। এখন তুমি জানো যে এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, তুমি জানো যে এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, এবং এইখানে যে রাস্তাটা আছে
সেই রাস্তাটা এরকম 20 মিটার আছে, তার কোনো দিক বোঝা যাচ্ছে না। এখন তুমি জানো যে এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, তাহলে তুমি একটা কাজ করতে পারো না, যে এইখানে তুমি বলতে পারো যে আমি কি করব, এই 20 মিটারকে গুণ দিব হচ্ছে 1 মিটার দক্ষিণ দিক বরাবর। 1 মিটার দক্ষিণ দিক বরাবর করলে কি হয়, এই জিনিসটা এইখান থেকে এতটুকু দৈর্ঘ্য নির্দেশ করতেছে, তখন এই 20 সংখ্যাটা পুরোপুরি কিভাবে গুণ হয়ে যায়, 20 মিটার দক্ষিণ হয়ে যায় না বলো তো? এখন যদি তোমাকে জিজ্ঞেস করে যে 20 মিটার দক্ষিণ, এটা তুমি কি পাইছো? এটা তুমি পাইছো হচ্ছে এই বরাবর পুরো ভেক্টরটা, এবং এটার দিক কোন দিকে, দক্ষিণ দিকে। এবং এটা যদি তোমাকে বলে যে এটা দক্ষিণ দিকে, তাহলে তুমি এটার দিক কি, দক্ষিণ। আচ্ছা, তাহলে এটার মান কত? এটার মান কি হওয়ার কথা, এই যে এখানে যে রাস্তাটা দৈর্ঘ্য ছিল সেটাই না, রাস্তাটার দৈর্ঘ্যটাই এখনো মানই হিসেবেই আছে 20। তার মানে আমি এখানে যে কাজটা করব, এই a cos θ এর সাথে আমি এই মানের সাথে গুণ করব হচ্ছে একটা একক ভেক্টর। এই একক ভেক্টর গুণ করার সময় আমরা হচ্ছে একটা ঝামেলা করি, যে কোন একক ভেক্টরটা গুণ করব সেটা নিয়ে। একক ভেক্টর হচ্ছে যেই দিক বরাবর ভেক্টরটা অলরেডি একটা ভেক্টর এক্সিস্ট করতেছে সেই দিকেই নিতে হবে, বি দিকে। বি যেহেতু আছে অলরেডি আগে থেকে, তাহলে বি বরাবরই হচ্ছে আমি ভেক্টর টান দিব এবার। তাহলে আমার জন্য কি ছিল সূত্রটা, আমার জন্য পাইছিলাম আমি a cos θ সমান বি, আর হচ্ছে এরকম। এরপরে এর সাথে, এটা তো একটা স্কেলার রাশি নির্দেশ করে, এর সাথে একটা কি গুণ হবে, ভেক্টর রাশি গুণ হবে, বা হচ্ছে কি বলে এটাকে, আমরা হচ্ছে কি উপাংশ নির্ণয় করতেছিলাম না, এইটার জন্য উপাংশ। হ্যাঁ, শুধুমাত্র এই কোশ্চেনের জন্য উপাংশটা এরকম, অন্য সময় এই a bটা উল্টা যাবে। তাহলে b চলে আসলো, এর সাথে গুণ হবে b বরাবরই একটা কি একক ভেক্টর, b বরাবর একক ভেক্টর কি রকম, এরকম, ভাগ হচ্ছে b। এই তো হয়ে গেল, একক ভেক্টর নির্দেশ করতেছে। এইটা করলেই তুমি হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাবে। এটা হবে হচ্ছে তোমার উপাংশ। আর যদি তোমাকে শুধু কি বলতে বলতো, যদি শুধুমাত্র অভিক্ষেপ করতে বলতো, লম্ব অভিক্ষেপ, তাহলে কি করতাম, আবারও লিখে দিই, লম্ব অভিক্ষেপ হচ্ছে একটা স্কেলার রাশি, আর উপাংশ হচ্ছে একটা ভেক্টর রাশি। বের হয়ে গেছে। এই তো, এই ছিল হচ্ছে তোমার জন্য লম্ব অভিক্ষেপ এবং উপাংশ কাহিনী। উপাংশটা নিজ দায়িত্ব করে নিও। আচ্ছা, আমি করে দিব কি, করে দিই দেখি। 8/3 আমরা মান পাইছিলাম, আর এখানে পাচ্ছিলাম কত, এখানে আবারও 3 আসবে, আর এখানে আসবে হচ্ছে, যেহেতু বি ভেক্টরের মান 3, আর এখানে আছে হচ্ছে 2i প্লাস হচ্ছে 2j মাইনাস 2k। এটা ক্যালকুলেট করে পাওয়া যাবে হচ্ছে 8/9 ইন্টু এটা হচ্ছে উপাংশ। তোমাকে যদি উপাংশ বের করতে বলতো তাহলে এইটা হইতো ঘটনা। এখন এটা তুমি মান বের করে দেখো, নিজে ট্রাই করে দেখো, মান ঠিকই, এটার মান ঠিকই কি আসবে বলো তো, এটার মান 8/3 আসবে, অন্য কিছু আসবে না। এবং দিক, দিক তো আমরা বের করছি যে দিক কোন দিকে হবে, ওই বি ভেক্টর এর ভিতরেই আছে, সেজন্য দিক হয়ে গেল। এ হচ্ছে উপাংশের ঘটনা গেল। এরপরে আমরা দেখবো হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে বের করা যায়, দেখি তো। ছোট একটা জিনিস কিভাবে করতে হয় আমরা দেখবো, মধ্যবর্তী কোণ। প্রথম কথা হচ্ছে মধ্যবর্তী কোণ বের করা মানে হচ্ছে আমরা মধ্যবর্তী কোণ নিয়ে কাজ করি দুইটা জায়গায়, একটা হচ্ছে a ডট বি ইন্টু এ বি কস থিটাতে, আর একটা জায়গায় এই থিটা নিয়ে কাজ হয়, সেটা হচ্ছে এ বি সাইন থিটা। এ বি সাইন থিটা কিসের জন্য পাই জানি আমরা, এ ক্রস বি এর জন্য। এখন আমরা একটা জিনিস জানি যে আমরা যখন এই কাজটা করি, যে আমরা যখন থিটার ভ্যালু বের করতে যাব, তার মানে হচ্ছে থিটার ভ্যালু যখন বের হবে তখন কি হওয়ার কথা, এটার জন্য যদি থিটার ভ্যালু বের করতে যাও এই ডট প্রোডাক্ট থেকে, তোমরা পাচ্ছ হচ্ছে cos থিটা সমান, না থিটা সমান, সরাসরি লিখি, থিটা সমান cos ইনভার্স এ ডট বি, নিচে হচ্ছে কি দিয়ে ভাগ হবে, এ বি দিয়ে। আর যদি তুমি এই ক্রসের সাপেক্ষে বের করতে চাও তাহলে আসবে সাইন ইনভার্স এ ক্রস বি, নিচে হচ্ছে এ বি। এখন কথা হচ্ছে যে আমি কেন এইটা, এই সূত্রটা কেন নেব, আমরা কেন ডট নিচ্ছি, আমরা কেন ক্রস নিচ্ছি না, এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে হচ্ছে তোমার মনে হবে যে আসলে কিছু দেখলাম। হ্যাঁ, জিনিসটা কেন করা হয়, কারণ হচ্ছে যে আমরা যখন কজ ইনভার্স নিয়ে কাজ করতেছি কিংবা সাইন ইনভার্স নিয়ে কাজ করতেছি, এগুলো আসলে কি দুইটা একই জাতীয় রাশির অনুপাত থাকে না। আসলে কজ সাইন ত্রিকোণমিতিক অনুপাতগুলো হচ্ছে একই জাতীয় রাশির অনুপাত, যার যার হচ্ছে অন্তত এককটা সেম হবে, আর কিছু সেম হোক না হোক তাদের এককটা সেম হয়। এবং কারণ হচ্ছে আমার শেষে পর্যন্ত কোনো একক থাকা যাবে না, যেহেতু ওরা অনুপাত হিসেবে নির্দেশ করতেছে। এখন কথা হচ্ছে যে এইখানে যে সলভটা করে পাওয়া যায় সেটা হচ্ছে একটা স্কেলার রাশি, শুধুমাত্র একটা ভ্যালু, একটা নাম্বার পাওয়া যায়, একটা শুধুমাত্র সংখ্যা, তাই তো। আর এ বি গুণ করে যেটা পাওয়া যাবে সেটাও পাওয়া যাবে কি একটা সংখ্যা না,
ডট প্রোডাক্ট কি আসে, একটা ডট প্রোডাক্ট মানে হচ্ছে একটা স্কেলার রাশি আসে, নিচেও একটা স্কেলার রাশি, তার মানে দুইটাই হচ্ছে নাম্বার, দুইজনের অনুপাত করা যায়। কিন্তু এইখানে যেটা পাওয়া যায় এ ক্রস বি, এইখানে পাই আমরা হচ্ছে একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি, আর এ বি এটা হচ্ছে একটা নাম্বার, অর্ডিনারি নাম্বার। তাহলে কি করতে হবে বলতো, ভেক্টর বাই নাম্বার করে আমরা আসলে কোনো অ্যান্সারে যেতে পারি না, সেই জন্য আমরা এই প্রসেস ফলো করতে পারবো না, আমরা হচ্ছে নাম্বার বাই নাম্বার এই প্রসেসে যাই, সেজন্য হচ্ছে ডট প্রোডাক্ট দিয়ে মান বের করা হয়। তাহলে এবার চলো আগে, সূত্রটা কিন্তু অলরেডি দেখানো হয়ে গেছে। সূত্রটা কি তাহলে, cos থিটা সমান হচ্ছে a ডট বি, নিচে হচ্ছে এ বি, মান বসাই এবার। a ডট বি যদি বের করতে যাও তোমার হচ্ছে 4 এর সাথে 2 গুণ হবে 8, 3 এর সাথে 1 গুণ হবে প্লাস হচ্ছে 3, আর হচ্ছে -5 এর সাথে 3 গুণ হবে, তার মানে হচ্ছে মাইনাস কত 15, আর উপরে থাকতেছে হচ্ছে √4 স্কয়ার, আর হচ্ছে 4 স্কয়ার 3 স্কয়ার আর হচ্ছে 5 স্কয়ার, গুণ হচ্ছে কার সাথে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার। উপরে মান চলে আসে আমার জন্য 11 -4, আর নিচে মান আসে হচ্ছে 5√2 গুণ হচ্ছে 10 আর হচ্ছে 14, এটা কি মান আসলো 14, দেখে নি হইল নাকি আগে। 5√2 গুণ 14, হয়েছে, এটাই আমাদের জন্য অ্যান্সার। তারপরে থিটা সমান আমরা বলতে পারি তাহলে cos ইনভার্স -4, নিচে হচ্ছে 5√2 আর হচ্ছে √14, পুরাটাই যেহেতু একটা সংখ্যা তোমার অ্যান্সার হিসাবে আসবে একটা সংখ্যা, আর এটা হচ্ছে ডিগ্রি হিসাবে 5-6 ডিগ্রি, এরকম একটা কোণ। তাহলে মধ্যবর্তী কোণ পেয়ে গেলাম 58.69। এই জিনিস ঘটনা হচ্ছে যে আমার কাছে EX ক্যালকুলেটরটা নাই, EX যেটার মডেল EX ওই যে সাদা কালো রঙের হয়, সেই EX ক্যালকুলেটরটা নাই বলে EX ক্যালকুলেটর এটা কিভাবে করায় দেখাতে পারতেছি না। এটা হচ্ছে ভেক্টরের মধ্যবর্তী দুইটা কোণ বের করার জন্য তোমার ইয়াতে EX ক্যালকুলেটরে সরাসরি হচ্ছে সূত্র দেওয়া থাকে, তো সেটা ব্যবহার করে তোমার জন্য বের করা যায়, কিন্তু এই ES ক্যালকুলেটরে এটা করা যায় না। EX ক্যালকুলেটরে সেটা বের করতে পারবে তোমরা। আচ্ছা 991 ES আছে নাকি একটু চেক করে নিই, ওটা ছিল 570, আর এটা হচ্ছে 991, কি হইল ভেক্টর ডাইমেনশন না, মধ্যবর্তী কোণ নাই, মধ্যবর্তী কোণ শুধুমাত্র EX ক্যালকুলেটরেই বের করা যায়, সেটা আমার আপাতত আমার কাছে নাই দেখে আমি দেখাতে পারতেছি না। আমরা হচ্ছে পরের ম্যাথে চলে যাই তাহলে। ক্যালকুলেটরে যারা ঘাটাঘাটি করতে পারো তারা হচ্ছে EX থেকে ওই অ্যাঙ্গেলটাও কীভাবে বের করতে হয় দেখে ফেলবা। A আর B দুজনের মান বসানোর পরে, A B দুজনের মান বসানোর পরে ওইখানে হচ্ছে অ্যাঙ্গেল লিখতে বলে, অ্যাঙ্গেলে যেতে হয়, অ্যাঙ্গেলে যাওয়ার পরে হচ্ছে লিখতে হয় ভেক্টর A আর কমা দিয়ে দিতে হয় ভেক্টর B। A আর B এর মান আগে থেকে ডিফাইন করে এটা লিখে দিলে সমান চিহ্ন চাপলে তোমার জন্য অ্যান্সার বলে দিবে তোমাকে। আচ্ছা তারপরে আমরা চলে যাব হচ্ছে অন্য আরেকটা ম্যাথে, যেখানে ওই ডট প্রোডাক্ট নিয়ে কাজ, মধ্যবর্তী কোণ বের করতে হবে। শর্ত দিছে হচ্ছে A প্লাস B, আর এ যদি এইরকম হয় ঘটনা হলে AB এর মধ্যবর্তী কোণ কত। মধ্যবর্তী কোণ বের করার জন্য তাহলে এবার আমি কি করব, এখানে হচ্ছে একটা সহজ একটা অঙ্ক, এটা মুখস্থ রাখা লাগে আসলে, আর মনে থাকে না, এটা লজিক তোমাদেরকে আমি বুঝাতে পারবো না, আর মানে আমি যেভাবে বুঝি সেভাবে আসলে বোঝানো সম্ভব না, গ্রাফ দিয়ে যেভাবে বুঝি আর কি ব্যাপারগুলোকে, তোমরা হচ্ছে নিজেদের অভিজ্ঞতার আলোকে যদি বুঝতে পারো যে ঘটনা আসলে কি ঘটে তাহলে হচ্ছে পারবা। একটু হিন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে যে দুইটা ভেক্টর যেহেতু আছে ওদের যে অ্যান্সারটা হবে, মানে অ্যান্সারটা কখন একটা আরেকটার উপরে কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না, মানে হচ্ছে যে A থেকে যদি আমি B বিয়োগ করি অথবা এর সাথে যদি B যোগও করি তাতে আসলে A এর কোনো প্রভাব ফেলে না। এটা তখনই হওয়া সম্ভব যখন A এবং B একটা আরেকটা থেকে 90 ডিগ্রি কোণে আছে। যখন একটা ভেক্টর আরেকটা ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে তখনই হচ্ছে এর উপরে ওর কোনো ভূমিকা থাকে না, এদিক বরাবর ওর উপাংশ 0 হয়, ওরও এই দিক বরাবর উপাংশ 0 হয়, সেই কারণে একজন আরেকজনের উপর কোনো প্রভাব ফেলতে পারে না, সেই জন্য এটা হয় হচ্ছে 90 ডিগ্রি। এখানে বোঝা যাচ্ছে যে এই বি ভেক্টরটা
প্লাস হয়েছে এর সাথে, ওর সাথে কোনো প্রভাব ফেলে নাই। তার কারণ হচ্ছে ওর সাথে যদি এভাবে প্রভাব ফেলতে হয়, এটা যদি বি হয় আর এটা যদি এ হয়, ও যদি ওর উপরে যোগ করতে চাও তুমি, তাহলে কি আসবে, বি cos 90 যোগ করতে হবে। cos 90 এর ভ্যালু 0, বি cos 90 যোগ করছো 0 আসবে। যদি তুমি এ থেকে বি বিয়োগ করতে চাও তাহলে হচ্ছে মাইনাস বি cos 90 করতে হবে। ওই বি cos 90 আবারও 0 চলে আসে। তার মানে বোঝা যাচ্ছে যে ওর উপরে কোনো প্রভাব না ফেলার অর্থই হচ্ছে যে ওর সাথে কি ঘটনা ঘটতেছে, এটা হচ্ছে পরস্পর 90 ডিগ্রিতে আছে বলেই একজন আরেকজনের উপর কোনো প্রভাব ফেলতে পারে না। এটা প্রভাব মানে এটা হচ্ছে আমি তো বুঝে ফেললাম তোমার হচ্ছে চিত্র দেখে অথবা জিনিসটা আন্দাজ করে, কিন্তু মান বের করতে হবে কিভাবে, ম্যাথটা করার জন্য উভয় পক্ষকে বর্গ করা লাগে। বর্গ করবা, তারপরে এখানে পাবা হচ্ছে টুয়াইস, এগুলো কি থাকে, এগুলো হচ্ছে এ ডট বি আকারে থাকে। এগুলো মান তো না, মান না, এগুলো এইভাবে না, একটু দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, ঠিকই তো করতেছি। 2 এর সাথে এ ডট বি আর হচ্ছে এখানে থেকে কি কস, কস থিটা না, হ্যাঁ কস থিটা, আর এখানে থাকে হচ্ছে এ স্কোয়ার আর মাইনাস এ দেখা যাইতেছে যে এইখানে এ আর এ কাটা বি কাটা বি কাটা থাকতেছে কি, এখানে 2ab cos থিটা আর এখানে মাইনাস 2ab cos থিটা, দুইটার এক পাশে নিয়ে আসো, তাহলে আসে 4 ইন্টু এ ডট বি ওয়েট cos থিটা কোত্থেকে আসলো, সেটাই তো এ ডট বি, সেটা cos থিটা নেই, হ্যাঁ মানে নর্মাল স্কোয়ারের যে সূত্র 2ab, এখানে হচ্ছে 4ab, cos থিটা নেই, তাহলে সমান আসতেছে হচ্ছে 0। তারপরে কি করবো আমরা, এই 4 ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে আমরা বলতে পারতেছি এ ডট বি সমান হচ্ছে 0। মানে এ ডট বি কখন 0 হবে, দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট যখন 0 হয় তখন হচ্ছে বলা যায় ওদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। বুঝছি ব্যাপারটা, সহজ ছিল না? আর যদি এমসিকিউতে আসে তাহলে তো বললাম ওই যে ওই রিয়ালাইজেশনটা তোমার ভিতরে থাকতে হবে যে একজন আরেকজনের উপর প্রভাব ফেলতেছে না কেন, কীভাবে মান সমান হচ্ছে, কারণ বি 90 ডিগ্রি বরাবর আছে, যোগ করো বিয়োগ করো কোনো কাহিনী নেই, কারণ 90 ডিগ্রি বরাবর কোনো উপাংশ, কারণ 90 ডিগ্রি বরাবর তার কোনো আসলে উপাংশ থাকে না কোনো কিছু, সেই জিনিসটা পরের ম্যাথটা দেখি আমরা। এরপরে এই ম্যাথের পরে তোমাদেরকে হচ্ছে ক্রস প্রোডাক্ট নিয়ে কথা বলা শুরু করতে হবে, তারপরে বাকি থাকবে তোমাদের জন্য হচ্ছে কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, এই তিনটা জিনিস। তাহলে আসলে এই ক্রস প্রোডাক্টটা পরের পার্ট 3-তে বানানোর উদ্দেশ্য হচ্ছে যাতে হচ্ছে আমরা একটা ভাস্ট নলেজ আলাদাভাবে নিতে পারি। আপাতত তুমি এই কাহিনীগুলো পুরোপুরি শেষ করে নাও, ডট প্রোডাক্ট পর্যন্ত ক্লিয়ার করে ফেলো, তারপর ক্রস শেষ করে আমরা হচ্ছে কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট শিখবো। এটি হচ্ছে আজকের লাস্ট ম্যাথ। লাস্ট ম্যাথে তোমাকে বলছে দুইটা গাড়ির কথা, যারা হচ্ছে দুইটা গাড়ি এ এবং বি, এই গাড়ির বলছে তাদের হচ্ছে উলম্ব উপাংশ দেওয়া আছে। তাহলে এই গাড়ির উলম্ব উপাংশ কত আছে, দেওয়া আছে 3। তার মানে এ এর উলম্ব উপাংশ বলতে আমরা কি বলি, এগুলোকে এ ওয়াই দিয়ে প্রকাশ করি, যেটা হচ্ছে √3। আর বি ওয়াই দেওয়া আছে, বি ওয়াই কত দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। এই যে এটা হচ্ছে এ গাড়ির উলম্ব উপাংশ, এটা বি গাড়ির উলম্ব উপাংশ। এই কাহিনী হচ্ছে একটা ইনফরমেশন শেষ। তারপরে কি করছে, এবং আনুভূমিক উপাংশ এ গাড়ির জন্য আনুভূমিক উপাংশ মানে কি এ এক্স 1 মিটার পার সেকেন্ড, আর বি এক্স বি গাড়ির আনুভূমিক উপাংশ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে বোঝা যাচ্ছে যে এগুলোকে আমরা আসলে যদি ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাই তাহলে কি হবে, এ ওয়াই ইন্টু আই ক্যাপ, সরি এ এক্স ইন্টু আই ক্যাপ মানে হচ্ছে 1 ইন্টু আই ক্যাপ মানে কত, শুধু আই ক্যাপ, আর এ ওয়াই মানে হচ্ছে √3 এ ওয়াই জে ক্যাপ হয় আসলে, তার মানে হচ্ছে √3 জে ক্যাপ, এতটুকুই। বি এর জন্য আছে হচ্ছে এগুলো ভেক্টর সাইন, বি এর জন্য আছে হচ্ছে বি এক্স প্রথমে 2 আই ক্যাপ, তারপর হচ্ছে বি ওয়াই মানে হচ্ছে 2 জে ক্যাপ। এখন এদের মধ্যবর্তী কোণ কত হবে, কিভাবে বের করব, এই সূত্র দিয়ে তোমরা হচ্ছে ম্যাথটা করে কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের অ্যান্সার কি আসছে। সেটা দেখে তাদের জন্য পরবর্তীতে আমি কোনো গিফটের ব্যবস্থা করলেও করতে পারি। প্রথম 5 জনের জন্য পুরস্কার থাকবে, মজার ব্যাপার। আচ্ছা যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আমরা পড়বো হচ্ছে ক্রস গুণন এবং হচ্ছে কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, তাইলে হচ্ছে আমাদের ভেক্টর আলহামদুলিল্লাহ শেষ হবে।
তো হ্যাভ আ গুড ডে, গুড টাইম, অল দ্য বেস্ট।